দেওয়ানা আমার ভালোবাসা সিজন 1 লিখেছেন রিক্তা ইসলাম মায়া। শেষ পর্ব। হৃদ স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো শেষ করে নিজের মতো করে আবারও মায়ের দিকে তাকায়। মায়া তারই চাচাতো বোনের সাথে ঝগড়া করছে আরিফের জুতা নিয়ে। মায়া কৌশলে চাচাতো বোনদের চোখ ফাঁকি দিয়ে আরিফের জুতা চুরি করলেও এইগুলো কোথায় লুকাবে সবার চোখে ফাঁকি দিয়ে সেটা নিয়ে বড্ড উন্মাদ হয়ে আছে মায়া। নিজের এমন চিন্তা ভাবনার মাঝে চারপাশে ভাবুক দর্শনিকের মতো দৃষ্টি ফেলে চিন্তা করতে থাকে। এক হাতে জুতো জোড়া নিয়ে অন্য হাতে নখ কামড়াতে থাকে। মায়ের এমন চিন্তা ভাবনার মাঝে হঠাৎ চোখ যায় হৃদের দিকে। মায়ের হৃদকে ভ্রুকুচকে তাকিয়ে থেকে আস্তে করে নিজের হাতের জুতো জোড়ার দিকে তাকায়। এক পলক জুতো জোড়াগুলোকে দেখে নিয়ে আবারও নিজের ভ্রু উঁচু করে বাঁকা চোখে হৃদের দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে মায়া ঠোঁট প্রসারিত করে হেসে ওঠে। নিজের এত এত চিন্তা ভাবনা শেষ করতে পেরেছে বলে আর কোনো দিক না তাকিয়ে সোজা হৃদ বরাবর দৌড় লাগায়। মায়ের হৃদের সামনে হাসি মুখে দৌড়াতেই হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। মায়ের এক হাতে জুতো জোড়া দেখে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে হৃদ। কারণ হৃদ শুরু থেকেই মায়াকে লক্ষ্য করেছে মায়া বড্ড টেনশনে আছে আরিফের জুতা নিয়ে। নিজের বোনদের সামনে হাঁটতে চায় না বলে সে কখন থেকে জুতা চুরি করে এইগুলো নিয়ে টেনশনে ভুগছে। হৃদ এত কিছু দেখেও মায়াকে কিছু বলেনি, কারণ এটা একটা বাঙালি প্রথা। তাই সেই চুপচাপ দাঁড়িয়েছিল। কিন্তু এখন মায়াকে নিজের সামনে জুতা নিয়ে হাজির হতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় হৃদ। মায়াকে কী করতে চাইছে সেটা দেখার জন্য মূলত হৃদের চুপচাপ থাকার মূল কারণ। মায়া হৃদের দিকে ঠোঁট প্রসারিত করে হেসে উঠে ঠাস করে হৃদের পায়ের কাছে বসে পড়ে। এতে মানুষের সামনেই হৃদ কিছু বলতে যাবে তার আগেই মায়ের হৃদকে কিছু বলতে না দিয়ে সাথে সাথে হৃদের পা থেকে হৃদের জুতো খুলে নিয়ে নিজের চুরি করা আরিফের জুতো জোড়া পায়ে পরিয়ে দেয় হৃদের। মায়ের এমন কাজে আসিফ হা করে তাকিয়ে থাকে মায়ের দিকে। হৃদ কখনো নিজের ব্র্যান্ড ছাড়া অন্য কারোর টিস্যু স্পর্শ করে না। সেখানে অন্যজনের ব্যবহারকৃত জুতো হৃদকে কি সুন্দর পরিয়ে দিল, আর সেটা নিয়ে হৃদও কোনো রকম রিয়াক্ট না করে বইয়ের কাছে সম্মতি জানাচ্ছে। আসিফের এমন সব চিন্তা ভাবনার মাঝেই মায়ের হৃদের জুতো নিয়ে উঠে দাঁড়িয়ে হৃদকে উদ্দেশ্য করে বলে, আপনি কিন্তু একদম আমার জুতো চুরি করে জুতো চোরা নড়চড় করবেন না কেমন? এইগুলো আরিফ ভাইয়ের জুতা, আমি চুরি করে এনেছি। আমাকে ভাই 5,000 টাকা দিলে এই জুতোগুলো পাবে, নয়তো খালি পায়ে থাকবে। আমার বোনদেরকেও দিবেন না কেমন? মায়ের এমন কাজে হৃদ খানিকটা ইতস্তত বোধ করে নিজে পায়ের দিকে তাকিয়ে থাকে। আবারও মায়ের দিকে তাকায়। মায়ের মুখে হাসি দেখে হৃদ কিছু না বলেই মুহূর্তে চুপ হয়ে যায়। হৃদ ব্যান্ড ছাড়া কখনো অন্য কিছু কখনোই পরে না। আর একই জুতা দ্বিতীয়বার পরা তো দূর, চোখের সামনেও থাকে না। হৃদের পার্সোনাল সেক্রেটারি সরিয়ে রাখে হৃদের পছন্দ না বলে। কিন্তু আজকে মায়া ঠোঁটের ওপর হাসিটা বজায় রাখার জন্য হৃদ চুপ থাকে। হৃদ চুপ থাকলেও মায়ের বোকা বোকা কথা শুনে এই মুহূর্তে আসিফ চুপ থাকতে পারে না। তাই আসিফ কৌতূহল নিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, 5,000 টাকার জন্য এত কষ্ট করছেন ভাবি? আপনি চাইলে 5,000 কেন, 5 কোটিও পাবেন এই মুহূর্তে। ভাই দিবে আপনাকে। আর এখন আপনি সামনে এই কয়েকটা টাকার জন্য ভাইকে সামিল করছেন জুতা চুরিতে। আপনার হাতে যে ভাইয়ের জুতাগুলো আছে সেটার দামও তো জুতাগুলোর থেকে 30 গুণ বেশি হবে। আর আপনি, আসিফের বাকি কথাগুলো শেষ করার আগেই মায়া আসিফের দিকে হৃদের জুতোগুলো দিতে দিতে বলে ওঠে, তাহলে আপনি আপনার ভাইয়ের জুতোগুলো রেখে দিন। এইগুলো দিয়ে আমি কি করব? আমার 5 কোটি লাগবে না, আমার 5,000 টাকাই লাগবে। তাও এই জুতো জোড়া থেকেই, বুঝতে পারছেন আপনি? হৃদ মায়াও আসিফের কথোপকথন শুনে হালকা মুচকি হাসে। কারণ আসিফ মায়াকে খানিকটা টাকার ভাষা বোঝাতে চাইছে, যা কোনো কালেই মায়ের বুঝে উঠতে পারবে না। মায়ের টাকার ভাষা বোঝে না, মায়ের ভালোবাসা ভাষা বোঝে। তাই এত শত বুঝিয়ে বরাবরই শূন্য ফলাফল থাকবে। হৃদ আসিফকে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর আসিফ হৃদের জুতো জোড়াগুলো হাতে নিয়ে মায়ের কথায় পাল্টা উত্তরে বলে ওঠে, তাহলে আপনি আরও বেশি চান ভাবি? 5 লাখ চান আপনার ভাইয়ের থেকে এই জুতো জোড়ার জন্য? তাহলেই তো হয়। মায়ের আসিফের আজগবি কথা শুনে মুহূর্তেই রেগে যায়। কখন থেকে উল্টোপাল্টা কথা বলছে সামান্য জুতা জোড়ার জন্য। সামান্য এক জুতার জন্য কেউ কি আর কখনো 5 লাখ টাকা চাইবে নাকি? মায়া এই মুহূর্তে আসিফকে বড্ড পাগল টাইপ কিছু মনে হচ্ছে। আর এই মনে হওয়ার ভাবটা বজায় রেখে কোমরে দুহাত দিয়ে আসিফকে কপাট রাগ দেখিয়ে উচ্চস্বরে বলে ওঠে, এই আপনার মাথা ঠিক আছে? কখন থেকে আজে বাজে কথা বলেই চলছেন। 3,000 টাকার জুতার জন্য কি আমি 5 লাখ টাকা চাইবো নাকি? আর এত টাকা দিয়ে আরিফ ভাই তো 1,000টা জুতো জোড়া কিনতে পারবে। আর আপনার এই বুদ্ধির জন্য আমার 5,000 টাকাও হারাতে হবে। মায়াকে টাকার প্রতি কোনো রকম আকৃষ্ট হতে না দেখে অবাক হয় আসিফ। পরে মায়ের দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, ভাবি আপনি একবার চেয়েই দেখুন, হয়তো টাকার ঘর আপনার সামনে হাজির হয়ে যেতে পারে। আসিফের কথা মায়া হৃদের দিকে রেগে তাকিয়ে বলে ওঠে,
আচ্ছা, এই লোকটা এমন কেন? সে কখন থেকে টাকা টাকা করেই চলেছে। আজব পাবলিক। আমি এত টাকা দিয়ে কী করব বলুন তো? আর এই লোকটা পাগল পাবলিক নাকি? কথাগুলো শেষ করেই মায়া আসিফের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে থেকে হনহনিয়ে হেঁটে অবস্থানে চলে যায়। রিত মায়ের যাওয়ার দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও আসিফ হা হয়ে তাকিয়ে থাকে সেই দিকে। আসিফ এতদিনে বুঝতে পারছে রিত কেন মায়ের জন্য এতটা পাগলপাড়া হয়ে থাকে সবসময়। হৃদের এত শত হাজার হাজার কোটি টাকা সত্ত্বেও মায়া তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে নিজের মতো করে আছে, সাথে মায়ের চেহারার জন্য আলাদা একটা কিউটনেস ভাবে সবাইকে পাগল করার মতো। আর এজন্য হৃদ মায়াকে এতটা চায়, যা আজ কথা বলে আসিফ বুঝতে পারে। হয়তো হৃদও তাই চাইছিল যে আসিফ বুঝতে পারুক মায়াকে কোনো হৃদের এতটা পছন্দ। তাই আসিফ এতটা সময়ের সাথে মায়ের সাথে কথা বলেছে, অথচ হৃদ একটু রিয়্যাক্ট করেনি এটা নিয়ে। আসিফ কথাগুলো ভেবেই হৃদের দিকে তাকায়, পরে প্রশ্নসিক্ত কণ্ঠে বলে ওঠে, ভাই, আপনি ভাবির সততাই তার সচ্চরিত্রে এই জন্যই হয়তো ভালোবাসতে বাধ্য হয়েছেন ভাবিকে, তাই না? আসিফের এমন কথায় হৃদ মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, আমি আমার বইয়ের সব কিছুতেই আকৃষ্ট, হাসি কান্নায় পাগলামো বোকামি কথায় আচরণে সব কিছুতেই। হৃদের এমন কথা শুনে আসিফ বুঝতে পারে, মুহূর্তেই চুপ হয়ে যায়। আসিফ ভালোবাসার যে মানুষকে কতটা বদলাতে পারে সেটা হৃদকে দেখে বুঝতে পারে আসিফ। আসিফ আর কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে হৃদের পাশে। আসিফ চুপ হয়ে গেলেও চুপ থাকতে পারে না মায়ের চাচাতো বোনেরা সবাই। ওরা পরপর ওকে দেখে অনেকটা পাগল পাড়া হয়ে যায় হৃদের জন্য। মায়ের বিয়ে হয়েছে সেটা জানে, কিন্তু কার সাথে হয়েছে সেটা জানে না। তাই মাকে হৃদের সাথে কথা বলতে দেখে ওরা সবাইকে জ্বালিয়ে মরছে হৃদের সাথে একটু কথা বলিয়ে দেওয়ার জন্য। কিন্তু মায়ের চাচাতো বোনদের এমন সব পাগলামো মোটেও পছন্দ না বলে বারবার এড়িয়ে চলছে তাদের। মায়ের চাচাতো বোনে মায়ের কাছে কোনো রকম পাত্তা না পেয়ে সবাই দল বেঁধে চলে যায় হৃদের সামনে। হৃদের সামনে ঘুরঘুর করতে করতে হৃদকে দেখতে থাকে আসিফ। মেয়েদের এমন দৃষ্টি লক্ষ্য করলেও হৃদের সেদিকে কোনো রকম খেয়াল নেই। সে নিজের মতো করে ফোন টিপছে। হৃদের এমন ফোন চালানোর মধ্য দিয়েই মেয়েগুলো সব হাজির হয় হৃদের সামনে কথা বলার জন্য। কাছ থেকে হৃদের কিলার স্টাইল দেখে সবাই হা হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে। কিন্তু হৃদ একবারও চোখ তুলে তাকানোর প্রয়োজন বোধ মনে করছে না বলে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। মেয়েগুলো হৃদের দিকে এমন হাঁ করে তাকানোর মায়া দূর থেকে লক্ষ্য করে। মায়া তার বোনদের কোনো রকম ন্যাকামো ভাবটা মোটেও ভালো লাগছে না। সে কখন থেকে তার স্বামীর দিকে কোন নজরে তাকিয়ে আছে, আর সেটা সে বউ হয়ে মেনে নেবে না কোনো কালেই। তাই মায়া রেগে হনহন করে হেঁটে আসতে থাকে হৃদ ও আসিফের দিকে। আসিফ মেয়েগুলোকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে বলে ওঠে, আপনাদের কিছু চাইলে বলুন, আমি এনে দিচ্ছি। আসিফের এমন কথায় মেয়েগুলো তেমন কোনো হেন্দোল হলো না। উল্টো হৃদকে দেখতে দেখতে তাদের মধ্যে থেকে একজন হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা, আপনি এই বাড়ি সম্পর্কে কি হন? না মানে আমরা সবাই এই খানবাড়ির শালিকা হই আর কি। এই বাড়ির বউ মায়া আমাদের বোন হয়। মেয়েদের কথা শেষ করার সাথে সাথে হৃদ ফোনের দিকে তাকিয়ে বলে ওঠে, আর আমি তোমাদের জিজু হই শালিকারা। হৃদের এমন আগুন লাগানো কথায় মুহূর্তে যেন সবাই আসমান থেকে পড়ে। মায়ের বর এতটা সুন্দর হতে পারে সেটা তাদের চিন্তা ভাবনার বাইরে ছিল। তাই হৃদের কথায় তেমন এক বিশ্বাস করতে না পেরে সন্দেহ দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, মানে? মেয়েদের এমন কথায় পেছন থেকে মায়ের আগে কটমট করতে করতে বলে, মানে আমার বর তোদের দোলা ভাই। মায়ের এমন কথায় সবাই চমকে উঠে পেছন ফিরে তাকায় মায়ের দিকে। হৃদ মায়ের দিকে তাকিয়ে বাঁকা হেসে ওঠে। মায়া দ্রুততার সঙ্গে মেয়েদের সামনে এনে দাঁড়িয়ে থেকে বলে ওঠে, শুনছিস সব কিছু? হয়েছিস শান্তি? এবার যা তোরা সামনে থেকে, ভালো লাগছে না। মায়ের এমন রাগী কথায় আর কেউ এক মুহূর্ত না দাঁড়িয়ে সবাই যার যার মতো করে চলে যায় সেখান থেকে। সবাইকে চলে যেতে দেখে মায়ের রাগী দৃষ্টিতে আসিফের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, এই, আপনার মেয়েদের সাথে এত কথা বলার ইচ্ছে থাকলে অন্য কোথাও গিয়ে কথা বলুন। আমার স্বামীকে কেন নষ্ট করছেন আপনি? হই হুল্লোড় আর সিম্পলের মধ্যেই বিয়েটা সম্পন্ন হয় আরিফ আর ফিহার। খান বাড়িতে সবাই ফিহাকে বিদায় করেছে আরও 4 ঘন্টা আগে। এখন যে যার মতো করে রুমের ভেতরে রেস্ট নিচ্ছে, আর মায়া হৃদের বিয়ের প্ল্যানিং করছে। ফিহার বিয়েটা সিম্পল হলেও হৃদের বিয়েতে কোনো রকম আপোষ বোধ করছে না কেউ। হৃদের বিয়েটা মূলত হচ্ছে সুইজারল্যান্ডের জুরিক শহরে। হৃদ ও মায়ার বিয়েটার মাত্র আর 1 সপ্তাহ থাকায় হৃদের আদেশে অনুযায়ী সবাই 2 দিন পরেই চলে যাবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। আর ওখান থেকেই মায়ের বিয়ের জন্য সকল কেনাকাটা করা হবে ডিজাইনার দিয়ে। হৃদ সব কিছু ঠিক করে রেখেছে এরই মধ্যে। বিয়েটা যেহেতু তাদের মতো অনুযায়ী হচ্ছে, তাই বাকি সব কিছু হৃদের পছন্দ অনুসারেই হবে। খানবাড়ির সবাই এখন যে যার রুমে থেকে বিশ্রাম নিচ্ছে, পরে আবারও প্যাকিং করবে হৃদ ও মায়ের বিয়ের জন্য। তাই এই 2 দিন বিশ্রাম করবে। মায়াও নিজের রুমের বিছানার উপর পা ঝুলিয়ে বসে আছে আপাতত। মায়ের চোখে ঘুম নেই।
মায়ের নিজের বিয়ে নিয়ে হাজারো চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। হৃদকে নিয়ে সাজানো স্বপ্নটা আজ সত্যি হতে যাচ্ছে হৃদের হাত ধরে। তাই এই স্বপ্নটাই নতুন করে কোনো রকম বাধা চায় না মায়া। ফুলে ফুলে সাজানো বাসর ঘরে বসে আছে ফিহা। বিগত 2 ঘন্টা যাবৎ আরিফের জন্য অপেক্ষা করতে এখন বসে বসে ঘুমে ঝিমোচ্ছে ফিহা। ফিহার এমন ঝিমানোর মধ্য দিয়ে টাস করে দরজা খুলে প্রবেশ করে আরিফ। পরে হঠাৎ শব্দ করে দরজা আটকিয়ে পেছন ঘুরে দাঁড়ায় দরজার সামনেই। দরজায় হঠাৎ শব্দ কানে আসতেই ফিহা চমকে উঠে ঝটপট নিজেকে ঠিক করে বেড থেকে নেমে দাঁড়ায়। দাঁড়িয়ে পড়ে ফিহা ধীর পায়ে এগিয়ে এসে আস্তে করে আরিফকে সালাম করে উঠে দাঁড়াতেই আরিফ রেগে কটকট করতে করতে ফিহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, শোনো, তুমি আমাকে বাধ্য করে বিয়েটা করলেও স্ত্রীর অধিকার তুমি কখনোই পাবে না। তুমি সবসময় আমার থেকে নিজেকে দূরে দূরে রাখবে। এই রুমটা ফুলে ফুলে সাজানো থাকলেও তোমার সাথে বাসর তো আমি কোনো কালেই করবো না। আরিফের এমন কথায় মুহূর্তে ফিয়া নিজের মাথার ঘুমটা ফেলে দিয়ে একটা ভ্রু উঁচু করে বলে ওঠে, আপনার কি মনে হয় বাসর করতে বসে আছি আমি? নিয়ম রক্ষার জন্য এতক্ষণ ধরে বসেছিলাম আমি। এখন বিয়ে শেষ, আমার গেমটাও শেষ। আপনার সাথে বিয়ে হয়েছে সেটাই অনেক। আপাতত বাসর করার কোনো ইচ্ছে নেই আমার। তাই এখন থেকে আপনি যেতে পারবেন। আমার অনেক ঘুম পাচ্ছে। আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট না করে যান তো, ঘুমিয়ে পড়ুন কোথাও। আর আবার সকালে উঠে অনেক কাজ আছে, বুঝেছেন? নতুন বউ বলে কথা, সবার মন জোগাতে হবে আমার। আমি কি আপনার মতো নাকি শুধু বিয়েটা নিয়েই পড়ে আছি? ফিহার এমন কথাই যেন মুহূর্তে আরিফ সাত আসমান থেকে পড়ল। ফিহার কথাগুলো শুনে আরিফ হা হয়ে তাকিয়ে আছে ফিহার দিকে। এই মেয়ে কি বলছে এসব? ফিহার কথা অনুযায়ী এই মুহূর্তে আরিফকে বড্ড পাগল টাইপ কিছু মনে হচ্ছে। যে মেয়ে বিয়ে করার জন্য লজ্জা শরমের মাথা খেয়ে বড়দের সবাইকে চালিয়ে মেরে আর তাকে জোর করে বিয়ে করাটা করলো, এখন সে মেয়ে নাকি তার প্রতি কোনো রকম ইন্টারেস্ট নাই। আরিফ তো চিন্তা ভাবনা করে রেখেছিল যে জোর করে বিয়ে করার দায়ে ফিয়াকে স্ত্রীর অধিকার না দিয়ে দূরে দূরে রাখবে নিজের থেকে, ফিয়াকে জ্বালিয়ে মারার জন্য। কিন্তু এখন তো উল্টোই ফিয়া আরিফকে নিজের থেকে দূরে রাখছে। বিষয় কোথায় থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। ফিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আরিফ। এই মুহূর্তে আরিফের মনে হচ্ছে ফিহা আরিফকে নিজের জালে ফাঁসানোর জন্য ভয়ঙ্করটাই প্ল্যানিং করে রেখেছে কিছু। আর সেই প্ল্যানিং থেকে বাঁচার জন্য আরিফ মনে মনে শপথ গ্রহণ করে সে কখনোই ফিহার ফাঁদে পা রাখবে না এবং ফিহার থেকে নিজেকে সর্বদা দূরে দূরে রাখবে। কথাগুলো এক মনে আরিফ ভেবে নিয়ে ফিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে চুপচাপ। ফিহা আরিফকে শুয়ে পড়তে দেখে সেও হেলতে দুলতে বেডে গিয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। ফিহার শোয়ার পরপরই খানিক বাদে একটা চোখ খুলে আরিফকে দেখে নিয়ে একটা ভেঙচি কেটে পেছন করে চুপচাপ শুয়ে পড়ে আবারও। শীতের সকাল, সময় 5:30 গিয়ে 6টা হবে। শীতের সকালের হালকা হালকা মিষ্টি বাতাস জানালার পর্দা ভেদ করে ফাঁকে ফাঁকে এসে শুয়ে যাচ্ছে ফিহা ও আরিফের শরীর। এমনিতেই হাড় কাঁপানো শীত, তার উপর আবার ঠান্ডা বাতাস, সব মিলিয়ে মনোরম পরিবেশ। ফিহা ও আরিফ একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চাদরের ভেতর ঘুমিয়ে আছে পরম শান্তিতে। একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় ঠান্ডা বাতাসে এসে ফিহার ফেস ছুঁয়ে যাচ্ছে বারবার। সাথে ফিহার কপালে থাকা ছোট ছোট চুলগুলো বেশ বেহায়াপনার সাথে ফিহার নাকে মুখে আঁচড়ে পড়ছে বারবার। এতে করে ফিহা বেশ বিরক্তি নিয়ে বারবার কপাল কুঁচকাচ্ছে। বেশ সময় ধরে এমনটা করার পর হঠাৎ করে ফিহার ঘুমের মধ্যে কেঁপে ওঠে পেটের মধ্যে শীতল হাতের স্পর্শ পেয়ে। ফিহার ঘুমের মধ্যে হঠাৎ করে নিজের শাড়ি ভেদ করে পেটের মধ্যে ছুঁয়ে হাত পেতেই কেঁপে ওঠে, ঘুম ভেঙে যায় ফিহার। নিজেকে ভারী ভারী মনে হয়, চোখ বন্ধ করা অবস্থায় হালকা নড়ে চড়ে করতে চায় ফিহা, কিন্তু কারো কাছে নিজের বন্দি বন্দি মনে হয়। বিরক্তি নিয়ে আস্তে আস্তে চোখ খুলে তাকায় ফিহা। চোখের সামনে বেশ অপরিচিত রুম লাগায় ফিহা কপাল কুঁচকে তাকায় চারিপাশে। ফুল দিয়ে বেশ সাজানো গোছানো রুম থাকায় মুহূর্তেই মনে পড়ে যায় আরিফের সাথে নিজের বিয়ের কথাটি। নিজেকে স্বাভাবিক রাখে হামি তুলতে তুলতে উঠতে যাবে, কিন্তু কিছু একটার সাথে বাধা হয়। উঠতে না পেরে ঠাস করে আবার শুয়ে পড়ে নিজের বালিশে ফিহা। ফিয়াকে আষ্টে পিষ্টে নিজের সাথে জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে। ফিহা আরিফকে নিজের সাথে দেখে অনুভূতি হয়ে মনে করতে থাকে, আরিফ তো কাল রাতে সোফায় ঘুমিয়ে পড়েছিল, তাহলে এখন ফিয়ার সাথে কি করে বেডে এসে ঘুমাচ্ছে? ফিহা এগুলো মনে মনে ভেবে নিয়ে চোখ তুলে তাকায় আরিফের দিকে। পরে আরিফকে নিজের সাথে দেখে মুহূর্তে খুশি হয়ে হালকা হেসে চুপিসারে আরিফের কপালে আলতো করে চুমু খেয়ে নেয় আরিফের অগোচরে। পরে কিছুক্ষণ আরিফের দিকে তাকিয়ে থেকে আবারও আরিফকে দেখানোর জন্য নিজের ফেসের মধ্যে কৃত্রিম রাগ দিয়ে ফিহা আরিফকে ধাক্কা দিতে দিতে বলে ওঠে, এই যে শুনছেন সুবিধাবাদী লোক, আমাকে ছাড়ুন বলছি, আমি উঠবো এই যে। ফিহার এমন লাগামহীন ডাকে আরিফ বিরক্তি নিয়ে নড়ে চড়ে ওঠে। আস্তে আস্তে ঘুম থেকে পিটপিট করে নিজের চোখ খুলে তাকায় ফিহার দিকে। ফিহা আরিফকে চোখ খুলতে দেখে হেয়ালি করে বলে ওঠে,
এই তো মহাশয়, উঠে পড়েছি ঘুম থেকে। তা জনাব, আমাকে ছাড়বেন নাকি? আরও জড়িয়ে ধরে ঘুমার ইচ্ছা আছে আপনার? ফিয়ার এমন কথায় মুহূর্তেই আরেক নিজেকে এক পলক দেখে নিয়ে দূরপুরিয়ে উঠে বসে শোয়া থেকে। পরে ইতস্তত বোধ করতে করতে দ্রুততার সঙ্গে দাঁড়িয়ে পড়ে বেড থেকে। পরে অপরাধী চোখে ফিয়াকে এক পলক দেখে নিয়ে আমতা আমতা করতে করতে বলে ওঠে, আমি ইচ্ছে করে বেডের সাথে এসে ঘুমাইনি। আসলে আমি সোফায় ঘুমাতে পারি না, তাই মধ্যরাতে এসে বেডে একপাশে শুয়ে পড়েছিলাম। কিন্তু রাতে কখন তোমার কাছে গিয়েছি সেটা বলতে পারবো না। সরি এমনটা হওয়ার জন্য। আরিফের কথাগুলো শুনে ফিহা উঠে বসতে বসতে বলল, সরি সরি বললে হবে না জনাব। আমার তো মনে হচ্ছে আপনি সুন্দরী বউ রেখে সোফায় ঘুমাতে চাইছিলেন না, তাই আমি ঘুমানোর পর চুপি চুপি আমার পাশে এসে ঘুমিয়ে পড়েছিলেন আমাকে জড়িয়ে ধরে। কি সত্যি বলছি তো? ফিয়ার এমন কথা পছন্দ হলো না আরিফের, তাই নিজের ফেসে বিরক্তি নিয়ে বলে ওঠে, তুমি কি বলতে চাচ্ছ আমি শেষরা? মনে হওয়ার কি আছে, কাজ তো সেটাই মনে হচ্ছে আমার। ফিহার এমন কথায় আরিফ রেগে কটমট করতে করতে দাঁতে দাঁত চেপে পাল্টা উত্তরে বলে ওঠে, এই তোমার প্রতি না আমার একটু ইন্টারেস্ট নেই, ওকে? তাই ফালতু বকবক আমার সামনে করো না প্লিজ। আমার বেডে আমি শুব কাল থেকে, তুমি সোফায় নয়তো নিচে ঘুমাবে। এই বেডে আর তুমি শুইতে পারবে না, ব্যাস। আরিফের এমন কথায় ক্ষিপ্ত হয় ফিহা, তাই রাগান্বিত হয়ে বেডের উপর আরাম করে বসে ব্যঙ্গলা সুরে বলে ওঠে, আসছে ব্যাস বলতে। এটা আমার শ্বশুর বাড়ি, তাই আমি এই বেডের উপর ঘুমাবো আর আপনি নিচে ঘুমাবেন, শুনেছেন? দরকার হলে আপনিও আপনার শ্বশুর বাড়ি গিয়ে বেডের উপর ঘুমান, এতে আমার কোনো রকম আপত্তি নেই। কিন্তু তারপরও আমার শ্বশুর বাড়িতে বেডের উপর ঘুমাতে দেব না আপনাকে। ফিয়ার এমন খাপছাড়া উত্তরে আরিফ সব কিছু গলিয়ে ফেলে ভ্যাবাচাকা খেয়ে বলে ওঠে, কি এই তোমার মাথা ঠিক আছে? তোমার শ্বশুর বাড়িটা তোমার হয়ে এসেছে? কোথা থেকে সেই খবর আছে তোমার? আরিফের কথায় ফিহা নিজের দায়সারা ভাব ছেড়ে বলে ওঠে, থাকবে না কেন? আমার শ্বশুর বাবার থেকে এসেছে আমার শ্বশুর বাড়ি, আর কোথা থেকে আসবে আবার? আরিফ কি বোঝাতে চেয়েছে আর ফিহা কি বুঝতে পারলো? আরিফ তো নিজেকে বোঝাতে চেয়েছিল, কিন্তু ফিহা তার উল্টোটা বুঝতে পারাই আরিফ রেগে তাতে দাঁত চেপে বলে ওঠে, আর তোমার শ্বশুর বাবাটা কার মাধ্যমে এসেছে সেটা জানো তো? চিচি, কি বলেন আপনি? জানবো না? আমার দাদি শাশুড়ি থেকে আমার শ্বশুর বাবা। আরিফ বারবার নিজেকে বোঝাতে চাইছে ফিহাকে যে ফিহা তার শ্বশুরবাড়ির আরিফের মাধ্যমে পেয়েছে, অন্য কারো মাধ্যমেও নয়। কিন্তু ফিহা সেটা বুঝতেই পারে না, উল্টো রেগে যায় আরিফ আর রাগে গজগজ করতে করতে বলে ওঠে, শাট আপ ইডিয়েট, কখন থেকে আজে বাজে বক বক করছো? এরা সবাই কার মাধ্যমে এসে তোমার কাছে সেটা বলছি। আরিফের এমন রাগ দেখে চুপ হয়ে যায় ফিহা। কিছুক্ষণ দম ধরে থেকে চিন্তা করে হঠাৎ বলে ওঠে, ও, ওরা সবাই আমার দাদা শ্বশুর থেকে এসেছে আমার কাছে। কারণ আমার দাদা শ্বশুর যদি আমার দাদি শাশুড়ি মাকে বিয়ে না করতো, তো আমার শ্বশুর বাবা আর শাশুড়ি মাকে পেতাম না আমি। তাই উনি সবাইকে আমার কাছে এনে দিয়েছেন, ঠিক বলিনি আমি? শাট আপ ইডিয়েট, সত্যটা বললেই আগে লাগে আপনার, আমি সব বুঝি। ফিয়াকে গাল ফুলাতে দেখে আরিফ রেগে ব্যঙ্গ করে বলে ওঠে, ও, এত সত্যবাদী মানুষকে নোবেল দেওয়া উচিত। দরকার হবে বাথরুম আসছি, তুমি বাথরুমে যাও, গিয়ে নিয়ে আসো তোমার নোবেল পুরস্কার বাথরুম থেকে। আরিফের এমন বাজে ইঙ্গিতে নাকমুখ ছিটকে ফিহা উচ্চস্বরে বলে ওঠে, ছি। ফিহার সাথে সাথে আরিফও ব্যঙ্গ করে কপি সুরে বলে ওঠে, ছি। ডাইনিং টেবিলে বসে আছে মায়ের পরিবারের সবাই। তাদেরকে খাবার সার্ভ করছে ফিহা ও আরিফের মা। আরিফের মা প্রথমে ভেবেছিল ফিহার বড়লোক ঘরের মেয়ে, হয়তো সকলে উঠবেই না। আর বাচ্চার কাছ তো দূরে থাক, কারণ তিনি যখন মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন তখন তিনি ফিহাকে দেখেছিল। তখন ফিহার কথাবার্তা চলাফেরা সব কিছুই হাই সোসাইটির সাথে মিল রেখে। ফিহা আরিফের বউ হয়ে আসলে হয়তো তাদের পরিবেশটা মানিয়ে নিতে পারবে না, সেই চিন্তায় প্রথমে তিনি রাজি ছিলেন না ঠিকই, কিন্তু তিনি তা মুখে প্রকাশ করেন মেয়ের সংসারে ক্ষতি হবে ভেবে। পরে আবার ফিহা আরিফকে বিয়ে করার জন্য পাগলামো দেখে তিনি আর কিছুই বলতে পারেননি, সব কিছু কপালে ছেড়ে দেওয়া। কিন্তু আজ সকালে তিনি ঘুম থেকে উঠে ফিয়াকে কিচেন রুমে দেখে কাজের মেয়ের সাথে কাজ করতে, তখন তিনি ভীষণভাবে চমকে যায়। পরে আশ্চর্য হয়ে ধীর পায়ে এগিয়ে ফিহার দিকে যেতেই ফিহা ওনাকে সালাম করে জড়িয়ে ধরে মেয়ের মতো করে। ফিহার আচরণে হতবাক হয়ে যায় আরিফের মা। তিনি কিছু বলতে যাবে ওনাকে, মাটিকে এত আপন করে নেয়, কেউ কখনো বলবেই না ফিহা ওনার নিজের মেয়ে না, ছেলের বউ। তিনিও ফিহার এমন আচরণে বেশ খুশি হয়ে মায়ের জায়গায় বসায় ফিহাকে। তখন থেকে ফিহা ওনার সাথে কিচেন রুমে আছেন। অবশ্য আরিফের মা অনেকবার ফিহাকে নিজে যেতে বলেছে,
কিন্তু ফিহা সাপ সাপ যেতে মানা করে দিয়েছে। ফিহা কোনো রকম কাজ না পারলেও শেখার চেষ্টা করছে মন থেকে। আর ফিহার এমন চেষ্টায় খুশি হয়ে সহায়তা করছেন আরিফের মা। তিনি অবশ্য চান না ফিহা কোনো কাজ করুক, কিন্তু ফিহা এক প্রকার জেদ ধরেই কাজ শিখতে চাইছে ওনার কাছ থেকে। এখন সকাল 9টা ছুঁই ছুঁই। সবাই যার যার মতো করে নাস্তা করছে। আরিফের বড় বোন ও দুলা ভাইও সাথে আছে তাদের 5 বছরের বেবিটাও আরিফদের বাসায়। এই মুহূর্তে সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। সবাই থাকলে আরিফকে কোথাও দেখা যাচ্ছে না, কারণ আরিফ সবসময় একেবারে রেডি হয়ে নিচে নামে অফিসের জন্য, তারপর নাস্তা করে। সবার খাওয়ার মধ্যে দিয়ে আরিফ সিঁড়ি বেয়ে নিচে নামছে ফর্মাল স্টাইলে অফিসে যাওয়ার জন্য। কালো স্যুট, কালো প্যান্ট, ভেতরে সাদা টাই ও সাদা শার্ট, গায়ের কোটটা ভাঁজ করে রাখা হাতে। আরিফকে সিঁড়ি বেয়ে নামতে দেখে ফিহা কিচেন রুম থেকে হা হয়ে তাকিয়ে থাকে আরিফের দিকে। আরিফের কিলার স্টাইল দেখে ফিহা মিনমিন করে নিচে নিচেই বলে ওঠে, ভাই বোন দুটাই কিউটনেসের ট্যাবলেট খায় নাকি? কি দরকার এত কিউট হওয়ার? কিছু কম হলে কি এমন হতো আল্লাহ জানে। যে দেখে সেই ফিদা হয়ে যায় তাদের প্রতি। ওইদিকে আমার হৃদ ভাই, আর এইদিকে আমি এদের নিয়ে বড় জ্বালায় আছি। কখন কে জানি দখল করার জন্য হামলে পড়ে। উফ, সব দোষ আমার শাশুড়ি মার। নিজেও কিউট, সাথে ছেলে মেয়েদেরও কিউট জন্ম দিয়েছে আমাদের জ্বালিয়ে মারার জন্য। কথাগুলো মিনমিন করে বলেই ফিহা একচুয়ালি কষ্ট নিয়ে আবারও কাজ করতে কিচেন রুমে যায়। আর আরিফ নিচে নেমে ডাইনিং টেবিলের সামনে বসে নিজের চেয়ারটা টানতে টানতে চারিপাশে চোখ বুলাতে বুলাতে চেয়ারে বসতে থাকে ফিহা কোথায় আছে সেটা দেখার জন্য। কিন্তু ফিহাকে কোথাও দেখতে না পেয়ে কপাল কুঁচকে চেয়ারে বসতেই আরিফের মা সামনে থেকে আরিফকে অফিসের জন্য রেডি হয়ে যেতে দেখে কপাল কুঁচকে বলে ওঠে, কিরে আজ কিসের অফিস তোর? তুই অফিসের জন্য রেডি হয়েছিস কী জন্য? কাল বিয়ে হতে হতে আজ অফিসে যেতে হবে তোর? মায়ের এমন কথায় আরিফ নিজের প্লেট উল্টাতে উল্টাতে বলে, বিয়ে করেছি তো কি হয়েছে, কাজ কাজই হয় মা। আর তাছাড়া কাল সবাইকে মায়ের বিয়ের জন্য খানবাড়িতে যেতে হবে, পরে আবার সেখান থেকে সুইজারল্যান্ডে যেতে হবে। এতদিন অফিসে যেতে পারবো না, তাই আজকে সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে আসবো, যাতে পরে কোনো সমস্যা না হয়। তাই আজ যেতে হবে মা। কিন্তু ফিহা, পাশ থেকে ফিহা নাস্তার প্লেট হাতে নিয়ে আস্তে আস্তে বলে ওঠে, আমি কি মা, তুমি আছো না আমার সাথে? তোমার আর বাবার সাথে আমার সময় বেশ কাটবে, তাই না বাবা? ফিহার এমন কথায় চমকে ওঠে। আরিফের পাশ ফিরে তাকায় ফিহার দিকে। ফিহাকে আকাশি কালারের মধ্যে একটা শাড়ি পরতে দেখে আরও এক ধাপ বেশি চমকায় আরিফ। ফিহাকে কখনো শাড়ি পরতে দেখেনি, আজ প্রথম ফিহাকে আকাশি কালার শাড়িটা পরতে দেখে আরিফের কাছে ফিহাকে আসমানি পরির চেয়েও কোনো অংশে কম লাগছে না। চুলগুলো সব ছাড়া, পিঠের ওপর শাড়ির আঁচলটা পাকা কিডনিদের মতো করে কোমরে গোছানো, সব মিলিয়ে আরিফকে পাগল করা টাইপ। আরিফ হা হয়ে ফিহার দিকে তাকানো অবস্থায় পাশ থেকে আরিফের বাবা ফিহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, একদমই ঠিক বলেছিস মা, আমার একটা মেয়ে চলে গেছে, তো এখন আরেকটা মেয়ে পেয়েছি আমি। তোর কোনো চাওয়াই অপূর্ণ রাখবো না আমি, তুই আমার লক্ষ্মী মা। বাবা ও ফিহার এমন বন্ধ শুলবিদ্ধ দেখে, আচরণ দেখে হা হয়ে থাকা মুখটাও আরও হা হয়ে যায় মুহূর্তেই। আরিফ এতটুকু বুঝতে পেরেছে, ফিহা প্রথম দিনই সবার মন জয় করে নিয়েছে, সাথে সবাইকে আপন করেও নিয়েছে। ফিহা যেন আরিফকে চমকের পর চমক দিচ্ছে, আর সেটা আরিফ চুপচাপ হজম করছে। সে ফিহাকে ভুল বুঝে নিজের থেকে দূরে রেখেছিল। আরিফ ভেবেছিল ফিহা বিদেশি সংস্কৃতিতে বড় হয়েছে বলে সে কখনো বাঙালি পরিবারে মর্যাদা দিতে পারবে না, আরিফের পরিবারকে কখনো আপন করতে পারবেন না। আর মূলত সেজন্যই প্রথম দিন থেকে ফিহাকে দূরে দূরে রেখেছেন তিনি, নিজের থেকে নিজের পরিবারের জন্য। কিন্তু আজ ফিহা আরিফকে ভুল প্রমাণ করে দিয়ে মুহূর্তেই সবাইকে আপন করে নিয়েছে। আর সেটা দেখে আরিফ নিজের ভুল বুঝতে পেরে ভাবতে থাকে, ফিহার মনের দিক থেকে খারাপ নয়, অবশ্য সৌন্দর্যও মাশাল্লাহ, বউ তো তার সব দিক থেকেই মাশাল্লাহ। তাহলে বউকে কেন তার থেকে আর দূরে দূরে রাখবে? আজই না হয় বউয়ের ভালোবাসায় সারা দিবে সে, বউকে আপন করে নেবে। আরিফ কথাগুলো এক মনে ভেবে নিয়ে হালকা হেসে বাঁকা চোখে ফিহার দিকে তাকায়। ফিহাকে নিজে খেয়াল দেখে আরিফ চুপচাপ খেয়ে থাকে আর বারবার আর চোখে ফিহাকে দেখতে থাকে। আরিফ খাওয়া শেষ করে নিজের রুমে বসে আছে আধা ঘন্টা যাবৎ। এতক্ষণ মূলত নিজের অফিসিয়াল থাকা কথাগুলো অফিসে না গিয়ে ফিহার জন্য অধীর আগ্রহে নিয়ে বসে আছে রুমের মধ্যে। কিন্তু যার জন্য বসে আছে তার কোনো দেখাই পাচ্ছে না আরিফ। কিন্তু ফিহাকে যে ডাকার সেটার উপায় পাচ্ছে না আরিফ, কারণ আজ সকালে কথাগুলো ভেবে তাই গাল ফুলিয়ে রেগে বোম হয়ে আছে। আরিফ এমন রাগের মধ্যে দিয়েই ফিহা গুনগুন করতে করতে রুমে প্রবেশ করে। আরিফকে সোফায় বসে থাকতে দেখে একটা ভ্রু উঁচু করে তাকিয়ে থেকে
হেলতে তুলতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে হালকা হালকা গুছিয়ে নিচ্ছে আর বারবার আরিফের দিকে তাকাচ্ছে আর চোখে আরিফ কী করে সেটা দেখার জন্য। কিন্তু আরিফকে নিজের দিকে রেগে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ফিহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবারও চলে যেতে নাই রুম থেকে। কিন্তু ফিহা রুম থেকে বের হওয়ার আগেই আরিফ উঠে এসে সজোরে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। সাথে সাথে আকস্মিক ঘটনায় তাল সামলাতে না পেরে ফিহা ভয় পেয়ে সাথে সাথে নিজের চোখ বন্ধ করে ফেলে। ফিয়াকে চোখ মুখ খিচে বন্ধ করতে দেখে শান্ত হয়ে যায় আরিফ। এক দৃষ্টিতে ফিয়ার ফেসের দিকে তাকিয়ে থাকে চুপচাপ। ফিয়া কারো কোনো শব্দ না পেয়ে আস্তে আস্তে পিট করে নিজের চোখ খুলে তাকায় আরিফের নিজের দিকে। শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে ওঠে। কি চাই? শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে করে বলে ওঠে, কি চাই মানে? বুঝতে পারছো না কি চাই? ফিহা আরিফের কথার মানে বুঝতে পেরেও না বোঝার ভান ধরে বলে ওঠে, একদমই না, দূরে থাকুন আমার থেকে। রাতে কথাগুলো এখনও ভুলে গেছেন আপনি? এখন কেন আমাকে চেপে ধরেছেন? ছাড়ুন বলছি। আরিফ আরও খানিকটা ফিহার দিকে এগিয়ে এসে নাউজ ছুড়ে বলে ওঠে, ছাড়ার জন্য তো ধরিনি। তাছাড়া তুমি আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছো কেন শুনি? বিয়ের আগে তো বেশ আমাকে চালিয়ে মারতে। ও মনে পড়েছে, আমাকে জোর করে কিছু করেছিলে তুমি, সেটা মনে আছে? আচ্ছা, এখন কই গেল তোমার সেই সুপার পাওয়ারগুলো? আরিফের এমন কথায় ফিয়া ইতস্তত বোধ করে আমতা আমতা করে বলে ওঠে, কখন কি হয়েছে আমার কিছুই মনে নেই, ছাড়ুন বলছি আমাকে। আরিফ ফিহার এমন কথায় ফিহার কপালে নিজের কপাল ঠেকিয়ে এক হাতে ফিহার গালে স্লাইড করতে করতে বলে, তাই আমার কিন্তু সব মনে আছে। তুমি চাইলে আমি তোমাকে তোমার স্টাইলে মনে করিয়ে দিতে পারি, কি বলো? দিব? আরিফের এমন কথায় ও কাজে যান চা যায় অবস্থা ফিহার। নিজের নিঃশ্বাস নিতে না পেরে আটকে আসা গলায় থেমে থেমে বলে ওঠে, আমার কিছুই মনে পড়ছে না, আপনি ছাড়ুন বলছি আমাকে। ফিয়াকে কাঁপতে দেখে মুহূর্তেই নিজের ঠোঁটের সাথে ফিয়ার ঠোঁট চেপে ধরে আকস্মিকভাবে। আরিফ এমন কিছু করবে সেটার জন্য কখনোই প্রস্তুত ছিল না ফিহা। নিজের চোখ দুটো বড় বড় হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে ঠায় জায়গায়। আরিফ 1 মিনিট কিস করে ফিয়াকে ছেড়ে দিয়ে কপালে আলতো করে চুমু খেয়ে বলে ওঠে, এখনের জন্য এতটুকুই, বাকি রাতে পুষিয়ে দেবো কেমন লক্ষ্মী? এখন ছাড় পাচ্ছ বলে ভেবো না, রাতে পাবে ছাড়। রাতে তোমাকে চুল পরিমাণও ছাড় দিব না আমি, বুঝে নিও কিন্তু। আরিফের এমন লাগামহীন কথায় ফিয়া তুমুল লজ্জার শিকার হচ্ছে এই মুহূর্তেই। নিজেকে সেই লজ্জার হাত থেকে বাঁচার জন্য আরিফ প্রাণপণ দিয়ে দৌড়ে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। আর আরিফ কিছুটা দূরে সরে গিয়ে ফিহার পেছন থেকে বলে ওঠে, পালাও, তুমি যতটা পালাতে পারো, কারণ দিন শেষে রাতটা আমার কাছে এসে ধরা দিতে হবে তোমাকে। তখন আমি নিজেও দেখে নিব কিভাবে পালাও তুমি। সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। খানবাড়িতে বেশ তুমুল আয়োজনের সাথে সবাই উপস্থিত ড্রয়িং রুমে। শুধু উপস্থিত বললে ভুল হবে, পরিবারের সবাই রয়েছে এখানে। মূলত মায়া ও হৃদের বিয়ের জন্য আজ সবাইকে সুইজারল্যান্ড যেতে হবে, কারণ বিয়ের আর 4 দিন বাকি আছে। আর কাল থেকে যেহেতু সব ফ্যাশন শুরু হবে, তাই আজ রাতে সবাইকে সুইজারল্যান্ডে উপস্থিত থাকতে হবে হৃদের আদেশ অনুযায়ী। সাথে মায়া ও অন্যদের কারো শপিংয়ের জন্য এতটা অস্থির না হতে বলা হয়েছে হৃদ, কারণ হৃদ নিজেই ডিজাইনার দিয়ে সব ব্যবস্থা করে রেখেছে আগে থেকে। এখন যার যেমনটা ভালো লাগবে সে সেভাবেই সব কিছু পাবে ইচ্ছে মতো। হৃদের এমন কথায় কারো আপাতত বিয়ের শপিং নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই, তাই আজ সবাই সকালের দিকেই খানবাড়িতে উপস্থিত হয়েছে। নিহাও তার শ্বশুরবাড়ির লোক উপস্থিত, ফিহা, আরিফ ও মায়ের মা বাবা, বোন দুলাভাই সহ পরিবারের উপস্থিত। খানবাড়ির সবাই সাথে সাথে কাছের লোকগুলোকে হৃদের বিয়ের জন্য নেওয়া হচ্ছে মজা করার জন্য। সবাই হৃদের পার্সোনাল প্লেনে করেই যাবে বাংলাদেশ থেকে, আর সবাইকে গাইড করার জন্য আছে আশিক সহ 30 জন বডিগার্ড দেওয়া হয়েছে পরিবারের সবার সাথে। আর হৃদের সাথে যাবে হেনা খান, আরফ খান ও মায়া, আর ওদের গাইড করার জন্য থাকবে আসিফ ও বাকি 10 জন বডিগার্ড। এই মুহূর্তে সবাই উপস্থিত থাকলেও হৃদ সবার মাঝে নেই। হৃদ কোথায় আছে সেটা আসিফ নিজেও বলতে পারছে না, কারণ হৃদ কাউকে কিছু বলে কোনো কিছু করে না। তবে আসিফ হৃদের আদেশ অনুযায়ী পরিবারের সকল সদস্যকে 40 জন বডিগার্ড দিয়ে হৃদের বাংলোতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে থেকে সবাইকে হৃদের পার্সোনাল প্লেনে করে সুইজারল্যান্ডে নিয়ে যাওয়া হবে। হেনা খান মায়াকে এক হাতে শক্ত করে ধরে রেখে যায়, যারা খান বাড়িতে থাকবে বাড়ি পাহারা দেওয়ার জন্য তাদের সবাইকে সবটা বুঝিয়ে দিতে, ভালো করে কোনটা কিভাবে করবে। এতে করে মায়া চুপচাপ দাদির পাশে দাঁড়িয়ে থেকে সবটা পর্যবেক্ষণ করতে থাকে নীরবে। মায়ের এমন দেখাদেখির মধ্যেই হঠাৎ করে চোখ যায় এক করে দাঁড়িয়ে থাকা আয়নের দিকে। আয়ন নিশ্চুপে মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাতর চোখে।
আয়নের কষ্ট জর্জরিত হওয়া বুকটা হঠাৎ করে হাহা করে ওঠে মায়ের বাঁকা চোখের চাহনির সাথে সাথে ঠোঁটে মিষ্টি হাসির রেখা দেখে, যা আয়নের দিকে নিক্ষেপ করে রেখেছে মায়া। আর মায়ের এমন মিষ্টি বাসি হাসি দেখে মুহূর্তে আয়নকে শতবার ঘায়ল করে ক্ষণে ক্ষণে। মায়ের আয়নকে নিজের দিকে তাকাতে দেখে খুশিতে চকচক করতে করতে ঠোঁট প্রসারিত করে হেসে ওঠে। আয়ন বিগত কয়েকদিন যাবৎ ঠিক করে মায়ের সামনে আসে না, কথা বলে না, মাকে এড়িয়ে চলে। আর আজ হঠাৎ করে আয়নকে মায়ের দিকে তাকাতে দেখে মায়ের খুশি হওয়ার ধাপটা যেন আরও একটু বেশি হয়ে যায়। আর সেই হাসি ঠোঁটের উপর ঝুলিয়ে আয়নের দিকে তাকাতেই আয়ন মুহূর্তেই নিজের চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকায়। এতে করে মায়ের মন ক্ষুণ্ণ হয়, গাল ফুলিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়নের পেছনে থেকে। আয়নের হঠাৎ করে চুপ হয়ে যাওয়াটা মায়ের মোটেও ভালো লাগছে না, কেন যেন মেনে নিতে পারছে না। মায়ের এমন গাল ফুলিয়ে রাখার মাঝেই পরিবারের সদস্যরা একে একে সব ড্রয়িং রুমের মেইন দরজা ধরে বাইরে বের হচ্ছে গাড়িতে ওঠার জন্য। একে একে সবাই বের হতেই হেনা খান মায়ের হাত চেপে ধরে মেইন দরজা দিয়ে বের হওয়ার সময় মায়ের দরজার বাহিরে মায়ের পা রাখতে খোঁচট খেলে উল্টিয়ে উপর হয়ে পড়ে যায় দরজার বাহিরে। মায়ের পড়ার সাথে সাথে হেনা খান উত্তেজনার সাথে চিল্লিয়ে ওঠে, সাথে সাথে মাকে আঁকড়ে ধরে নিজের সাথে। পাশ থেকে আয়নও দ্রুততার সঙ্গে মায়ের হাত চেপে ধরে উঠে বসায়। বাকিরা সবাই গাড়িতে উঠে যাওয়ার কারণে হেনা খানের চিৎকার তেমন কেউ শুনতে পায়নি, পেছন থেকে মানুষগুলো ছাড়া। আরাফ খান, আয়ন ও আসিফ হেনা খানের সাথে ছিল বলে শুনতে পায়, এগিয়ে আসে। আর মাকে নিয়ে শুভ কাছে যাওয়ার সময় হুট করে দরজার সামনে এইভাবে মায়ের পড়ে যাওয়াটা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না হেনা খানের। তিনি বেশ উত্তেজনার সাথে মাকে নিজের বুকে আগলিয়ে রেখে চোখ টলমল অবস্থায় কেন এটা মেনে নিতে পারছেন না। বের হতে দেরি হয়ে যাচ্ছে বলে হেনা খানের কথায় আরাফ খান তেমন একটা গুরুত্ব না দিয়ে হেনা খানকে সান্ত্বনা দিয়ে বলে, মাকে তেমন কিছু হয়নি, সব ঠিক আছে, চিন্তা না করতে। এটা বলে হেনা খানও মাকে নিয়ে উঠে দাঁড়াতেই চোখে পড়ল মায়ের কপালের পাশটা হালকা কাটা জায়গাটায়। হেনা খান মাকে নিয়ে গাড়িতে উঠে বসে গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু হেনা খানের মনটা অস্থিরতায় ভুগছে মাকে নিয়ে, কিছুতেই স্থির হতে পারছে না এইভাবে পড়ে যাওয়াটা নিয়ে। হৃদের বাংলোতে এসে পৌঁছায় সবাই। টানা 30 মিনিট জার্নি করার পর এখন সবাই রেস্ট নিচ্ছে, এক একজন এক এক রুমে বসে। হৃদ আগে থেকে এখানে উপস্থিত ছিল বলে কারো কোনো সমস্যা হয়নি। আর কেউ মায়ের অস্বাভাবিকভাবে পড়ে যাওয়াটা হৃদকে কিছু বলেনি, আর বলবে বা কী বা হবে সেটা ভেবে নিয়ে মায়া চঞ্চলতার সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আজ যেন মায়ের আনন্দ আকাশ ছুঁয়েছে বারবার। নিজের বিয়ের এতদিন পর সব কিছু স্বাভাবিক হতে চলেছে মায়ের জীবনে। নিজের স্বপ্নটা পূরণ হতে চলেছে নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে, নিজের মানুষটাকে নিজের করে পেতে চলেছে। সেই আনন্দ মায়া আজ নতুন করে মেতে উঠেছে। মায়ের এমন আনন্দ হৃদ সরল চোখে দেখে নিয়ে কিছু বললেও আয়ন দূর থেকে মাকে বারবার দেখছে এক দৃষ্টিতে। মায়ের স্বপ্ন সাজাতে গিয়ে নিজের স্বপ্নটা শেষ করতে হয়েছে আয়নকে, আর সেই কষ্টে আয়নের চোখের জল পড়ছে অজর ধারায়। কাকে দেখাবে আয়নের এই বুক ভরা ব্যথা, কাকে শোনাবে আয়নের না বলা হাজারো ব্যথা। নিজের এমন চোখের জলের সাথে নিজেকে আড়ালে করে ফেলে সবার অগোচরে কেউ দেখার আগেই সবার কাছ থেকে আয়ন নিজেকে লুকাইতে পারলেও হৃদের চোখে ঠিকই ধরা পড়েছে সব কিছু। কিন্তু তারপরেও হৃদ চুপ করে সবটা দেখে যায়। এই মুহূর্তে আয়নকে কিছু বলার বা থেকে না বলাটাই বেস্ট মনে হচ্ছে হৃদের কাছে, কারণ যার কষ্ট তাকেই একা বয়ে নেওয়া উত্তম। হৃদের এমন চিন্তাভাবনার মাঝে হঠাৎ করে মায়া হৃদের সামনে এসে দাঁড়ায়। মায়াকে হৃদের সামনে দাঁড়াতে দেখে হৃদ চোখ তুলে তাকাতেই মা স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, আমি আইসক্রিম খাবো, আমাকে কেউ ফ্রিজ থেকে আইসক্রিম খেতে দিচ্ছে না কেন? মায়ের অসময়ে অস্বাভাবিকভাবে আইসক্রিম খাওয়াটা মোটেও পছন্দ হয়নি হৃদের, তাই মাকে স্পষ্ট ভাষায় হৃদ নিষিদ্ধ সুরে বলে ওঠে, আমি না করেছি তাই এই ঠান্ডায় কেন আইসক্রিম খাওয়া চলবে না তোমার? কথা না বাড়িয়ে রেস্ট নাও, রুমে গিয়ে 3 ঘন্টা প্লেনে উঠতে হবে তোমার, যাও। হৃদের এমন ধমক কথা শুনে মুহূর্তে মায়া মন খারাপ করে হৃদকে ভেঙচি কেটে কেটে চলে যায় হৃদের সামনে থেকে। মায়া যেতেই হৃদ নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে। আর মায়া ঘুরতে ঘুরতে নিচের রুমে যাওয়ার সময় একটা কাজের মেয়ে মায়ের সামনে এসে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে থেকে আস্তে করে বলে ওঠে, ম্যাম, স্যার আপনাকে আইসক্রিম খেতে দিচ্ছে না বলে কি হয়েছে? আমি আপনাকে আইসক্রিম খেতে দিব, কিন্তু সেটা খাওয়ার জন্য আমার সাথে আপনার বাইরে যেতে হবে। সেখানে গেলে আপনি চুপি চুপি অনেকগুলো আইসক্রিম খেতে আবার চলে আসতে পারবেন, কেউ দেখবে না। কি ম্যাম, যাবেন আমার সাথে? পরিচিত সার্ভেন্ট হওয়ায় মায়া আর অত শত না ভেবে খুশি হয়ে রাজি হয়ে যায় কাজের মেয়ের সাথে যেতে। আর কাজের মেয়েটাও
বিগত 2 বছর ধরে হৃদের বাসায় বিশ্বস্ততার সাথে কাজ করায় মায়াও যেতে আর আপত্তি করেনি। তাই কাজের মেয়েটির সাথে চুপচাপ বাংলো বাড়ির পেছনে দরজা ধরে বাইরে চলে যায় একা একা। হৃদও বাকি সবার চোখে ফাঁকি দিয়ে। হৃদ ব্যস্ততার সহিত কাজ করায় মায়ের খবর নিতে পারেনি কোথায় আছে মায়া সেটা দেখার। আর হৃদের এই ব্যস্ততার সুযোগটা কাজে লাগিয়ে মায়া আইসক্রিম খেতে চলে যায় কাজের মেয়ের সাথে। অন্ধকারাচ্ছন্ন জনমানববিহীন রাস্তায় ধরে বেশ সময় ধরে মায়া ও কাজের মেয়েটি হাঁটতে হাঁটতে আইসক্রিমের জন্য হাঁটতে হাঁটতে মধ্যে রাস্তায় মাঝে এসে হঠাৎ করে কাজের মেয়েটি মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ম্যাম আপনি আর হাঁটতে পারবেন না, মনে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছেন আপনি। আচ্ছা একটা কাজ করুন, আপনি এখানে একটু সাইড করে দাঁড়ান, আমি এই একটুখানি সামনে এগিয়ে আপনার জন্য আইসক্রিম নিয়ে আসছি, কেমন? কাজের মেয়েটির এমন কথায় মা চারিপাশে এক পলক তাকিয়ে থেকে মুহূর্তেই ভয়ে চুপসে যায়। এতক্ষণ মেয়েটির সাথে থাকায় ভয়টা না লাগলেও এখন যেন চারিপাশে তাকিয়ে হঠাৎ করে ভয়টা জেঁকে বসে নিজের মধ্যে। গা শিউরে ওঠার মতো পরিবেশ দেখে মুহূর্তেই মায়ের কাছের মেয়েটির হাত শক্ত করে চেপে ধরে পাশে তাকাতে তাকাতে ভীতু কণ্ঠে বলে ওঠে, আমি কোনো আইসক্রিম খাবো না রহিমা খালা, আপনি আমাকে বাসায় নিয়ে চলুন, আমার কেন জানি খুব ভয় করছে। মাকে এমন করতে দেখে কাজের মহিলাটি দ্রুততার সঙ্গে নিজের হাতটা মায়ের হাত থেকে ছাড়িয়ে নিতে নিতে জোরপূর্বক হাসির চেষ্টা করে মাকে ভুলভাল বুঝিয়ে বলে ওঠে, ম্যাম কিচ্ছু হবে না, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, আমি আছি তো, আপনি এই একটু দাঁড়ান, আমি এখনই আইসক্রিম নিয়ে আসছি। কথাটা বলেই রহিমা মায়াকে কিছু বলতে না দিয়ে উল্টো করে দৌড় লাগায় সামনে রাস্তা ধরে। মায়া কিছু বলতে বলতে অন্ধকারে হারিয়ে যায় কাজের মেয়েটি। থমথমে পরিবেশে মানুষের কোনো মানুষজন না দেখে কান্নারত অবস্থায় চারিপাশে তাকাতে তাকাতে পেছন করে বাসায় যেতে নেবে তার আগে আবারও চমকে ওঠে চারিপাশে ভালো করে তাকাতেই, কারণ মায়া 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। কোন রাস্তা ধরে এখানে এসেছে সেটাও জানার উপায় নেই। মায়ের এমন বাজে পরিবেশে কিছু বুঝতে না পেরে রহিমাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে জায়গায় বসে হাঁটু গেড়ে। মায়ের সারা শরীর কেঁপে উঠেছে ঠান্ডায় আর ভয়ে। এমনতর অবস্থায় মায়ের হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়ে নিজের দুহাত নিজের মুখ ঢেকে নিয়ে ডুকরে কেঁদে ওঠে। আজ যেন মায়ের কান্নাটাও মায়ের কথা শুনতে নারাজ, ভয়ে শব্দ করেও কান্নাও আসছে না গলা দিয়ে। মায়ের কান্নারত অবস্থায় হঠাৎ করে আরও দুটো পা এসে মায়ের সামনে এসে দাঁড়ায়। হঠাৎ করে অবছা অন্ধকারে কারো ছায়া মায়ের উপর পড়তেই ভেজা চোখ তুলে তাকায় সামনের ব্যক্তিটির দিকে। চোখের সামনে রহিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়ের জানে জান ফিরে আসে। মায়ের দ্রুততার সঙ্গে উঠে দাঁড়িয়ে ভয়ে সিটিয়ে যাওয়া অবস্থায় রহিমাকে জড়িয়ে ধরে। মায়া জড়িয়ে ধরতেই রহিমা বাঁকা হেসে মায়াকে জড়িয়ে ধরে। মায়া আবেগী হয়ে রহিমাকে জড়িয়ে ধরা অবস্থায় হঠাৎ করে মায়ের গলা উল্টো টানে আহত সুরে শব্দ করে মায়ের মুহূর্তেই ঘেমে চোপো চোপো হয়ে কাঁপা কাঁপা শরীরে আস্তে করে রহিমাকে ছেড়ে দিয়ে রহিমার সামনে দাঁড়িয়ে পড়ে। মায়া বড় বড় নিঃশ্বাস ওঠানামা করতে করতে অশ্রুসিক্ত চোখে তাকায় রহিমার দিকে। মায়া এক হাতে নিজের পিঠ ছুঁয়ে সেই হাতটা সামনে ধরতেই চোখে পড়ল রক্তরাঙা হাতটি। মায়ের হাতে রক্ত দিয়ে তাকিয়ে থেকে আবারও রহিমার দিকে তাকায় অবিশ্বাস্য চোখে, কারণ মায়া ভয়ে যখন রহিমাকে জড়িয়ে ধরে তখনই সেই সুযোগটায় কাজে লাগিয়ে রহিমা মায়ের পিঠের উপর ছুরি বসায় দক্ষ হাতে। রহিমা মায়াকে নিচে থেকে অবিশ্বাস চোখে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হেসে হঠাৎ করে উত্তেজিত হওয়া ভঙ্গিতে অভিনয় করতে করতে মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ম্যাম ম্যাম আপনার কি হয়েছে, রক্ত কেন আপনার হাতে? উফ, আপনার পিঠে তো কেউ ছুরি মেরেছে, এখন কি হবে আপনার? কথাটা বলে আবারও মায়ের পিঠের ওপর ছুরিটাকে শক্ত করে চেপে ধরে আরও মায়ের ভয় ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার দক্ষ হাতে টেনে বের করে নিত্যই ভাবে। এতে করে মায়া উচ্চ শব্দে চিৎকার করে উঠে ব্যথায় কাতর হয়ে বসে পড়ে। সাথে সাথে মায়াকে মাটিতে বসে কাতরাতে দেখে রহিমাও মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। হাতে রক্ত রঞ্জিত ছুরিটা নিয়ে পরে আগের নয় বলে ওঠে, ম্যাম আপনি ঠিক আছেন তো? আপনার কষ্ট কি ঠিকঠাক দিতে পেরেছি আমি, নাকি কম হচ্ছে? আমি কি আপনাকে কষ্ট কম দিয়ে ফেলেছি নাকি ম্যাম? ম্যাম বলুন না ম্যাম। মায়ের কপাল ছুঁয়ে ছুঁয়ে টপ টপ করে ঘাম ঝরতে থাকে, আর সেই ঘাম গলা বেয়ে নিচে যেতে লাগে এই ঠান্ডায়। মায়ের ব্যথায় কাটিয়ে নিবু নিবু চোখে রহিমার দিকে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা গলায় থেমে থেমে বলে ওঠে, খালা আমি ওনার কাছে যাব। উনিটাই তো যেতে পারবে না সোনা আর। বাকি কথাগুলো শেষ করার আগেই মায়া প্রাণপণ রহিমাকে ধাক্কা দিয়ে সজোরে রাস্তা ধরে দৌড় লাগে। রহিমার নিচে মাটিতে লুটিয়ে পড়ে পেছন করে তাকাতেই মায়াকে অন্ধকারে তলিয়ে যেতে দেখে। রহিমা দ্রুততার সঙ্গে চুরিটা নিয়ে মাটি থেকে উঠে দাঁড়িয়ে মায়ের পেছন পেছন দৌড়াতে থাকে, কিন্তু রহিমা এত চেষ্টা করেও মাকে এই অন্ধকারের মধ্যে খুঁজেও পায়নি। মা এই রাতে আহত অবস্থায়
নিজে নিজে হৃদের বাংলো বাড়িতে পৌঁছাতে পারবে না, সেটা রহিমা জানে। যদিও পৌঁছিয়ে যায় তো হৃদ অবধি পৌঁছাতে পারবে না, কারণ হৃদ বাংলো বাড়ির চারিপাশে মানুষ দেওয়া আছে, যার কারণে মায়াকে হৃদের কাছে পৌঁছানোর আগে ধরে ফেলবে। তাই রহিমা ক্ষুণ্ণ হয়ে চারিদিকে মায়াকে খুঁজতে থাকে, কারণ যারা রহিমাকে পাঠিয়েছে মায়াকে আগত অবস্থায় হলেও আটকে রাখার জন্য রহিমার কাছে। পরে তারা রহিমার কাছে মায়াকে নিয়ে যাবে। এখন আর আগেই মায়াকে হারিয়ে ফেললে রহিমার প্রাণটা হারাতে হবে ওদের কাছে। আর হৃদ এখন মায়ের খবর না নিলেও আর 1 ঘন্টা ঠিকই নিবে সুইজারল্যান্ডে যাওয়ার জন্য। তখন রহিমার বস থেকেও হৃদ রহিমার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাই যা করতে হবে তা বিগত 1 ঘন্টার ভেতরে করতে হবে রহিমাকে। প্রপার প্ল্যান করে মায়াকে এখন অবধি আটকানো ঠিক থাকলেও মায়ের এভাবে পালিয়ে যাওয়াটা ছিল রহিমার জন্য বিষাক্ত কিছু। তাই রহিমা অতশত না ভেবে নিজে নিজেই মাকে এই অন্ধকার রাতে খুঁজতে থাকে। মা এলোমেলো অবস্থায় প্রাণপণে দৌড়াতে দৌড়াতে হৃদকে স্মরণ করতে থাকে। মা পেছন ফিরে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনের দিক থেকে একটা কার চলে আসে আকস্মিকভাবে। কারটি কড়া লাইট চোখে পড়তে মা এলোমেলোভাবে নিজের দুহাত চোখের সামনে রেখে ঠাই জায়গায় দাঁড়িয়ে পড়ে। মায়ের পা ছুঁই করে গাড়িটি ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ব্ল্যাক কষে লেখা আছে। মায়ের চোখে ডাকা অবস্থায় গাড়িটি থেকে হৃদ দ্রুততার সঙ্গে নেমে পড়ে, মাকে নিজের বুকে জড়িয়ে নেয়। মায়ের নিজেকে কারো বুকের মধ্যে দেখতে পেয়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে হৃদ মাকে ছেড়ে দিয়ে অবিশ্বাস্ত সুরে বলে ওঠে, হৃদ, হৃদ, আমি। হৃদের কণ্ঠ কানে আসতেই মায়ের জান ফিরে পায়। নিজেকে শান্ত করে চোখ তুলে হৃদকে এক পলক দেখে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে ভয়ে। মায়ের যে আঘাত পেয়েছে সেটা না জেনে মাকে জড়িয়ে ধরা অবস্থায় চারিপাশে পরিবেশটা সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করে নেয়। হৃদ চারিপাশে পরিবেশ দেখে নিয়ে বুঝতে পারে এটা মায়ের আর হৃদের জন্য ফাঁদ পাতানো হয়ে মারার জন্য। আর সেই ফাঁদে মাকে আটকিয়েছে রহিমাকে দিয়ে। কে বা কারা এটা করেছে সেও হৃদ জানে, কিন্তু এই ফাঁদটা আজকে পাতা হবে। হৃদ মায়ের জন্য সেটা জানা ছিল না হৃদের। আর সেটার জন্য কিছুক্ষণ আগে যখন মায়াকে নিজের রুমে না পায়, তখন হৃদ যখন মায়াকে রুমে পাঠিয়েছিল রেস্ট করার জন্য, তার বেশ কিছুক্ষণ পরেই হৃদ মায়ের জন্য আইসক্রিম নিয়ে যায়। মাকে রুমের মধ্যে না পেয়ে সারা বাড়ি খুঁজে নিজের ফোনে সিসিটিভির ফুটেজ রেকর্ড দেখে যেখানে রহিমা মায়াকে পেছনে দরজা দিয়ে বের করতে দেখে। আর সেটা দেখে হৃদ বুঝতে পারে হৃদের জন্য জাল পেতেছে মায়াকে দিয়ে। মায়া বিপদে আছে সেটা ভেবে কাউকে কিছু না বলে আসিফকে ছোট্ট একটা মেসেজ করে রেখে যেন বাড়ির সবাইকে দেখে রাখে হৃদ একটা জরুরি কাজে বাহিরে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মেসেজটি করে হৃদ মায়ের উদ্দেশ্যে বের হয়ে যায়। আর মায়াকে খুব সহজেই বের করে ফেলে, কারণ মায়ের হাতের অ্যান্টিটি এর মধ্যে হৃদের লোকেশান ট্র্যাকিং ম্যামোফিট করা আছে, যার কারণে মায়া কোথায় আছে সেটা হৃদ অনায়াসেই জানতে পারত সবসময়। আজও সেটার মাধ্যমে মায়া অবধি পৌঁছায়। হৃদ চারিপাশের শুক্র চোখে দেখে নিয়ে মায়াকে জড়িয়ে ধরা অবস্থায় সান্ত্বনা দিয়ে বলে ওঠে, হৃদ, ভয় পেও না, আমি আছি তো। নিজের জীবন বাঁচি রেখে হলেও তোমাকে চাইবো। কথা বলেই মায়াকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরতেই মায়ের পিঠের উপর কাটা জায়গায় হৃদের হাত পড়তেই মা মাকে শব্দ করতে দেখে হৃদ কপাল কুঁচকে মায়াকে সোজা করে দাঁড় করিয়ে মায়াকে কিছু বলতে যাবে তার আগেই হৃদের হাতের দিকে চোখ পড়তেই চমকে উঠে হৃদ। নিজের হাতে মায়ের হাত রক্তলাল হয়ে থাকতে দেখে উত্তেজিত সাথে হৃদ মায়াকে কিছু বলতে যাবে তার আগেই কেউ দক্ষ হাতে তীর মারে হৃদের গলার মধ্যে। তীর মারার সাথে সাথে হৃদ শব্দ করে অন্যদিকে বাঁকা হয়ে যে গলায় লেগে থাকা তীরটা টেনে বের করে উপড়ে ফেলে পাশে। মায়ের হৃদকে আহত হতে দেখে চিৎকার করে দুহাতে আঁকড়ে ধরে যাতে পড়ে না যায়। ঋতু মায়ের এমতা অবস্থায় হঠাৎ করে চারপাশ থেকে 7-8 জন বাইক এসে ঋতু মায়াকে ঘিরে ফেলে। হৃদ ঝুঁকে থাকা অবস্থায় ঘাড় চেপে ধরে লাল লাল চোখে সবার দিকে এক পলক তাকায়। পরে নিজেকে ঠিক করে উঠে দাঁড়িয়ে ঝিম ধরে মাথা ছেড়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। হৃদ দাঁড়াতেই পাশ থেকে আবারও তীর ছুড়ে হৃদের উদ্দেশ্যে, কিন্তু হৃদ অব্দি পৌঁছানোর আগেই হৃদ দক্ষ হাতে সেটা ফেলে পুনরায় আবারও সেই ব্যক্তির ওপর ছুঁড়ে মারে যে হৃদকে তীরগুলো মারছে। হৃদের তীরটা ব্যক্তিটির গলা বরাবর মারে, যাতে করে ব্যক্তিটির গলা দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়। আর সাথে সাথে ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়ে। ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়তে সেদিকে তাদের বস এক পলক দেখে নিয়ে নিজের মাথা ঢেকে হেলমেটটা খুলে বলে ওঠে, বলতে হবে বস, ইউ আর দ্য বেস্ট। তুমি নিজেই বিষাক্ত তীর খেয়ে অন্যকে মারার ক্ষমতা রাখিস। ইউ আর টু গুড ম্যান।
সামনে থেকে এমন কথা শুনে হৃদ ও মায়ের সামনের দিকে তাকায়। চোখের সামনে সাব্বিরকে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ বাঁকা হেসে আর মায়ের দিকে অবাক কাতর কণ্ঠে বলে ওঠে, সাব্বির ভাইয়া। মায়ের মুখ থেকে ভাইয়া ডাকটা শুনতেই সাব্বির আহত সুরে বলে ওঠে, ঋতু পাখি, আমি তোমার ভাইয়া হতে চাই না, আমি তো তোমার দেওয়ানা হতে চাই। হৃদের মতো তোমার একজন দেওয়ানা হতে চাই। প্লিজ তুমি আমাকে ভাইয়া বলো না, খুব লাগে এখানটায়। বুকে দেখিয়ে বলল। সাব্বিরের এমন কথায় মুহূর্তে মায়া চমকে ওঠে, হৃদের পেছনে লুকিয়ে পড়ে আর হৃদ বাঁকা হেসে বলে ওঠে, দেওয়ানা একজনই হয়, আর সেটা হৃদ খান, সাব্বির শেখ, তাই না? বিগত 2 বছর ধরে আমার সম্পর্কে তথ্য জোগাড় করেছিস আমাকে মারার জন্য। এমনকি তোর নিজের মুখের প্লাস্টার সার্জারি পর্যন্ত করিয়েছিস যাতে নিজের পরিচয় গোপন রাখতে পারিস আমার থেকে। কিন্তু দেখ না, তোর এত কিছুর পরেও তোর সেটা গোপন রাখতে পারিসনি। ইটস ভেরি ব্যাড ইউ নাও। নিজে লুকিয়ে তো পরিচয় হৃদের সামনে চলে আসতে চমকে ওঠে সাব্বির। হৃদ এত কিছু কি করে জানে? আর জেনে থাকলেও কিছু করেনি কেন? সব কিছু ভেবে নিয়ে কিছু বলতে যাবে হৃদ আবারও বলে ওঠে, তুই ভেবেছিস আমি এত কিছু জেনে তোকে কেন ছেড়ে দিই? ছেড়ে রেখেছি সেটাই তো। আসলে আমি আমার বিয়েটা শেষে হওয়ার অপেক্ষায় ছিলাম, তাই তোকে কিছু করিনি। কিন্তু এখন তো দেখছি তোর তাড়াতাড়ি মরার ইচ্ছা, তাই তো তুই চলে এসেছিস উড়ন্ত পাখার সাথে মরতে। হৃদের কথায় হু হু করে হেসে ওঠে সাব্বির, হাসতে হাসতে বলে ওঠে, তোর মতো খেলোয়াড় সবাই হতে পারে না, সেটা আমি বিগত 2 বছরে হারে হারে বুঝতে পেরেছি বস। কিন্তু সাথে এটাও গত 1 বছরে বুঝতে পেরেছি যে তোর জান পাখিটা আমার ঋতু পাখির মধ্যে আটকে আছে। তাই ঋতু পাখিকে আমি আমার করে নিব তোর মরার পর। তোর টাইম আছে মাত্র আর 14 মিনিট, কারণ একটু আগে যাকে তুই মেরেছিস সেই ব্যক্তি তোকে খুবই বিষাক্ত বিষ তীর মেরেছিল তোকে, যা একটি মানুষের শরীরে প্রবেশ করার পর সেই ব্যক্তি যতই শক্তিশালী পুরুষ হোক না কেন, সে ব্যক্তি মাত্র 15 মিনিটের মধ্যে অক্ষম হয়ে পড়বে। সাথে তার হাত পা সব কিছুই কাজ করা বন্ধ করে দিবে, এমনকি সে মারাও যেতে পারে। সত্যি বলছি। আর সবচেয়ে বড় কথা কি জানিস? তোকে সেই তীরটা মারা হয়েছে সেটার টাইম অলরেডি 1 মিনিট হয়ে গেছে, আর বাকি আছে 14 মিনিট। এর মধ্যেই তুই রাম রাম একেবারে শেষ অচল হয়ে পড়বি। আর তুই নিঃশক্তি হলেই আমি তোকে মেরে নিব। হ্যাঁ। সাব্বিরের এমন কথায় মা শক্ত করে হৃদকে জড়িয়ে ধরে বেহালিভাবে কান্না করতে করতে আজ যেন মায়া ও হৃদের এমন আহত অবস্থার জন্য মা নিজেকে দোষী মনে করছে। সাথে ভাগ্য সবসময় মায়ের সুখের সময়টা কেড়ে নেয়। এখন কে জানে মায়ের আর হৃদের অভাগা ভাগ্যটা কোথায় নিয়ে দাঁড় করায়। ভাগ্য কি দেবে হৃদমায়ের ভালোবাসার পূর্ণতা পেতে, নাকি হারিয়ে ফেলবে আধারে আধারের সাথে মিশে যাবে নিস্তব্ধতায় দুটো জীবন? মায়া পাখি, দেখলে তো তোমার পেট থেকে কতটা রক্ত ঝরছে। সবটা শুধু তোমার জন্য হয়েছে। তুমি যদি আরও আগে আমাকে বেছে নিতে ভালোবাসার জন্য, তাহলে আজ তোমাকে এতটা আঘাত পেতে হতো না। সব তোমার দোষ হয়েছে। তুমি আমাকে ছেড়ে এই হৃদকে ভালোবাসতে গিয়েছো কেন বলো? হৃদ তোমার ভালোবাসা না, আমি তোমার সত্যিকারের ভালোবাসা। এখনও টাইম আছে, তুমি আমার কাছে চলে এসো, আমার হয়ে যাও। পরে আমরা দুজন মিলে এই হৃদকে জানে মেরে দিব। ও তো এমনিতেও আত্মরা হয়ে গেছে, 14 মিনিট পর এমনি মরবে আমার হাতে। তোমাকে কিছু করব না, তুমি প্লিজ আমার কাছে চলে এসো লক্ষ্মী পাখি। সাব্বিরের এমন আদরে সোহাগের কথা শুনে মায়ের হৃদের বুকে মিশে থাকা অবস্থায় ঘৃণাত্ম চোখে তাকাই সাব্বিরের দিকে, যেন এই পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণাটাই করে সাব্বিরকে মায়া। মায়া এমন তাকানোর মধ্যে দিয়ে সাব্বিরকে রাগান্বিত কণ্ঠে বলে, আমি তাকে ছাড়া মরে যাব, তারপরও আপনার হব না। আমার স্বামী, আমার তাকে ছাড়া মরণ মঞ্জুর, তারপরও স্বামীকে ছাড়া নয়। মায়ের হাড় কাঁপানো কথায় মুহূর্তে সাব্বির রেগে মেগে দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। মায়ের ওর হৃদের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থেকে যেন মুহূর্তে সব কিছু ধ্বংস করে দিবে সাব্বির। মায়ের কথায় আর সাব্বিরের রাগান্বিত ফেস থেকে মুহূর্তেই বাঁকা হাসে হৃদ। তার বউ জীবনের অন্তিমকাল পর্যন্ত হয়ে আছে, সেটা আরও অনেক আগেই বুঝতে পেরেছে হৃদ। শুধু সাব্বিরকে শোনানোর জন্য হৃদ এতক্ষণ চুপ ছিল। কিন্তু এখন হৃদ মায়ের দুগাল আঁকড়ে ধরে কপালে আলতো করে একটা চুমু খেয়ে হৃদ মায়াকে নিজের বাহুতে এক হাতে জড়িয়ে ধরে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, হৃদ কাল যা ছিল আজও তাই আছে। তুই কাঁচা খেলোয়াড় হয়ে এসেছিস হৃদ খানের সাথে খেলতে। ইন্টারেস্টিং। তুই টানা 2 বছর প্ল্যানিং করেছিস আজকের দিনটার জন্য, কিন্তু তারপরও আফসোস তুই সফল হতে পারলি না। কারণ কি জানিস? তুই আমাকে বেঁচে থাকার জন্য 14 মিনিট সময় দিয়েছিস। এটা তোর লাইফের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। কারণ জানিস, আমাদের লাইফের সবচেয়ে বড় রুলস হলো শত্রুর আক্রমণের সময় 1 মিনিটের ভিতর কিভাবে নিজেকে বাঁচাতে হয় সেটাও জানে থাকতে হয়। আর সেই জায়গায় তুই আমাকে ফ্রি 13 মিনিট দিয়ে দিলি। আর এর থেকে বোঝা যায় তুই কতটা কাঁচা খেলোয়াড়। তোর সাথে আমার পার্সোনাল প্রফেশন দুই দিক থেকে শত্রুতা রয়েছে। প্রফেশনাল হলো তোর বাবার সাথে বিজনেসের শত্রুতা ছিল আমার, আর সেই সূত্র ধরেই
তোর বাবার তার বিজনেস ও প্রাণ দুটোই হারায় আমার কাছে। আর তুই তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে বিগত 2 বছর ধরে আমার ওপর তথ্য জোগাড় করেছিস, আর এরই জন্য আমাদের ভার্সিটিতে পর্যন্ত গিয়ে ভর্তি হস। এখন অবধি সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে আমার বউকে নিয়ে। রিত যখন আমাদের ভার্সিটিতে ভর্তি হয় তার ঠিক কিছুদিন পরেই তোর নজর ওর ওপর পড়ে, আর ভালোবেসে ফেলেছিস আমার বউকে। কিন্তু তখনও তুই জানতিস না রিত খানবাড়ির বউ, মানে আমার বউ। সেটা তুই মনে করেছিস রিত আমাদের সম্পর্কে কোনো আত্মীয় স্বজন হবে হয়তো। কিন্তু আমি যখন রিতের সাথে বডিগার্ড ঠিক করে দেই, আর বডিগার্ডদের জন্যই তুই যখন আমার রিতের সাথে কথা বলা বা যোগাযোগ করতে পারছিস না, তখন এই বিষয়টি তোকে ভাবাই যে সাধারণ একটা মেয়ের জন্য তো আর রিত খান নিজের এতটা কড়া সিকিউরিটি দিবে না, তাই না? আর এটা সূত্র ধরে তুই আরও তথ্য জোগাড় করে অনুসন্ধানে লেগে পড়েছিস যে রিতের সাথে আসলে আমার কী কী পার্সোনাল সম্পর্ক হতে পারে। তুই টানা 6 মাস পর বুঝতে পারছিস যে রিত আমার বউ। এটা শোনার পরপরই তোর সাথে আমার প্রফেশনাল শত্রুতা থেকে পার্সোনাল শত্রুতা আরও দৃঢ়ভাবে বাড়লো। কি ঠিক বলছি তো আমি? হুম, এখানে শেষ হয়নি। রিত আমার বউ সেটা শোনার পর তুই চেষ্টা তো অনেক করেছিস রিতের সাথে যোগাযোগ করার, ওকে তোর ভালোবাসার জালে ফাঁসানোর, কিন্তু তোর কোনো চালেই সফলতা অর্জন করতে পারিসনি আমার জন্য। তাই বাধ্য হয়ে তুই ভার্সিটি আসছিস আমার বউকে নিয়ে যেতে, যেটা আনার জন্য বিফল হয় তোর প্ল্যান। পরে ফিহার বিয়েতে আসিস ছোটো বাচ্চাকে দিয়ে, আমাকে মেসেজও পাঠাস পার্সোনালভাবে। আর সবশেষে রইল আজকের ঘটনা। তুই ভাড়া করা রহিমাকে দিয়ে আমার বউকে এখানে আনলি, আঘাতও করলি। এখন বল আমার তোর সাথে কি করা উচিত? তোকে তো ছেড়ে দেওয়া যাবে না, মেরে ফেলতে হবে। আমার বউকে আঘাত করার ফল সেটাও তুই এমনিতেও পাবি, যা হবে খুবই ভয়ানক কিছু। আই সোয়ার একটা ব্যক্তিও জান নিয়ে ফিরতে পারবে না এখান থেকে। এখন তোর দেওয়া বাকি 13 মিনিট তোরই ওপর ভারী পড়বে। হৃদের এমন কথায় মুহূর্তে সাব্বির ফেসের ভয়ের ছাপ স্পষ্ট ফুটে ওঠে, আর সেই ভয় নিয়ে ভয়ের কণ্ঠে হৃদকে উদ্দেশ্য করে বলে, তুই শুরু থেকে সব জানিস? সবটাই জানা ছিল আমার, কিন্তু আমার বিয়ের জন্য অপেক্ষা করেছিলাম। তোর আমার সম্পর্কে তথ্য জোগাড় করতে সময় লেগেছে টানা 2 বছর, আর আমার জাস্ট 2 দিন। হৃদের কথা সাব্বির মুহূর্তেই হিতাহিত জ্ঞান হারিয়ে সাথে সাথে ছেলেগুলোকে ইশারা করে হৃদের উপর হামলা করতে। সাব্বিরের ইশারা পেয়ে সবাই এগিয়ে যায় হৃদের দিকে। হৃদ নিজের মাথাটা ঝুঁকে ঝেড়ে নিয়ে সামনের গুন্ডাটি ছুরি নিয়ে আসা লোকটির বুক বরাবর লাথি মেরে ছুরি নিজের হাতে নিয়ে দক্ষতার সাথে পরে মায়াকে নিজের পেছনে দিয়ে সামনে এগিয়ে আসার ওপর একটা গুন্ডাকে তার বুক বরাবর নিজের হাতে ছুরিটা বসিয়ে দেয়। ওই গুন্ডাটা হাতে থাকা ছুরিটা নিজের হাতে নিয়ে অন্য একটা গুন্ডার মুখ বরাবর ছুঁড়ে মারে, নিচে ফেলে দেয়। আর পাশে থাকা গুন্ডার বুক থেকে ছুরিটা টেনে বের করে পাশ থেকে এগিয়ে আসা অন্য একটা গুন্ডার গলায় বসিয়ে দিয়ে মেরে ফেলে। সেখান থেকে ছুরিটা আর একটা গুন্ডার পেটে ঢুকিয়ে দিয়ে সাথে সাথে পাশ থেকে আরও একটা গুন্ডা হৃদের হাতের বাহুতে ছুরি চালিয়ে দেয়। হৃদের বাহুতে ছুরি চালাতেই হৃদ খানিক পেছনে ফিরে নিজের হাতটা ছেড়ে দিয়ে গুন্ডা লোকটি দিকে কপাল কুঁচকে তাকায়। পরে গুন্ডাটার দিকে ছুরি হাতে নিয়ে এগিয়ে যেতে যেতে বলে ওঠে, তোর দম আছে বলতে হবে, সব কয়টার কাছ থেকে তুই হিট করা পিস। কথা বলেই গুন্ডাটিকে নিজের ছুরি দিয়ে গলায় ফুঁস মারে, আর সাথে সাথে গুন্ডাটি মাটিতে লুটিয়ে পড়ে। সাব্বির ভাড়া করা গুন্ডাগুলোকে হৃদ একে একে সবাইকে মারতে দেখে ক্ষিপ্ত হয়ে নিজেই ছুরিটা হাতে এগিয়ে যায়। পরে হৃদের সামনে থেকে পেছন বরাবর লাথি মারে। এতে করে হৃদ তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে গিয়ে 2 কদম এগিয়ে যায়। আর মায়া পাশ থেকে হৃদের গাড়িটাকে আঁকড়ে ধরে রেখে চিৎকার করে ওঠে হৃদকে সাব্বির লাথি মারার জন্য। মায়ের চিৎকারের সাথে হৃদ পেছন ফিরে মায়াকে চোখের ইশারা করে সান্ত্বনা দিয়ে কপাল কুঁচকে তাকায় সাব্বিরের দিকে। পরে চোখ সামনে সাব্বিরকে ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে পাশে থাকা গুন্ডাটিকে উল্টো ধরে বুকের মধ্যে ছুরিটা বসিয়ে মারতে মারতে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, পেছন থেকে আঘাত করার স্বভাবটা আর গেল না তোর। এই নে একে একে তোর সব কয়টা ভাড়া করা চামচাকে শেষ করে দিয়েছি। এখন আছিস তুই ও তোর ভাড়া করা 2টো চামচা, একটা রহিমা নামে মিস এলিনা, আর অন্যটা হলো এদের মধ্যে একজন যাদের আমি মেরেছি। এখন তাদের পালা। হৃদের কথা বলার সাথে সাথে সাব্বির রাগান্বিত হয়ে লাল চোখে তাকায় হৃদের দিকে। পরে হৃদের হাত কাঁপতে দেখে বাঁকা হেসে বলে ওঠে, আমাদের মারার জন্য সেই সময়টা আর পাবি না তুই, কারণ তোর হাত আর মাত্র 8 মিনিট আছে। তার পরপরই তুই শেষ, একদমই অচল হয়ে পড়বি। হৃদ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, এই 8 মিনিটই অনেক তোর চ্যাপ্টার ক্লোজ করার জন্য। কথাটা বলার সাথে সাথে হৃদ সাব্বিরকে বুক বরাবর লাথি মেরে ছুরি দিয়ে হাতে পা বরাবরই আঘাত করে থাকে।
পাশ থেকে রহিমা সাব্বিরকে হৃদের সাথে মারামারিতে পেরে উঠতে না দেখে কী করবে কিছু না ভেবে মায়ের দিকে ভ্রু কুচকে তাকায়। পরে কিছু একটা ভেবে নিয়ে পাশ থেকে একটা ধারালো ছুরি নিয়ে মায়ের দিকে এগিয়ে যায়। হৃদ সাব্বিরের সাথে মারামারিতে ব্যস্ত থাকায় আর মায়েরও হৃদের দিকে তাকিয়ে থাকার কারণে পেছন থেকে এলিনা মায়ের বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে দক্ষ হাতে মায়ের পেট বরাবর নিজের হাতের ছুরিটা ঢুকিয়ে দেয়। মায়ের পেটের মধ্যে ছুরিটা ঢুকতেই মায়ের চিৎকার করে আহ শব্দ করে ওঠে। মায়ের শব্দ কানে আসতেই হৃদ চমকে ওঠে, পেছন করে সাব্বিরকে ছেড়ে দিয়ে মায়ের দিকে তাকায়। পরে মায়ের পেটে এলিনাকে ছুরি ঢুকাতে দেখে হৃদ হাঁক ছেড়ে চিৎকার করে বলে, এই। হৃদের চিৎকারের সাথে সাথে এলিনা নিজের হাতে ছুরিটা টেনে বের করে আবারও নির্দয়ের সাথে মায়ের পেটের ভিতরে ঢুকে দেয়। হৃদের দিকে তাকিয়ে থেকে এলিনা মায়াকে পরপর দুইবার ছুরি আঘাত করার সাথে সাথে হৃদ স্তব্ধ হয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ে, মায়ের দিকে পাথর মূর্তির মতো তাকিয়ে থাকে। হৃদ দাঁড়ানোর সাথে সাথে পেছন থেকে গোন্দাটি হৃদের মাথা বরাবর লাথি দিয়ে বাড়ি মারে পরপর দুইবার। আর এতে করে হৃদ মাথা দিয়ে অজরধারায় রক্ত বইতে থাকে। রক্তের দিকে সারা কপাল বেয়ে গলার নিচ পর্যন্ত যাচ্ছে। আর হৃদের সাথে সাথে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, কিন্তু হৃদের সেই দিকে কোনো খেয়াল নেই। হৃদ মায়ের দিকে পাথরের মতো তাকিয়ে আছে। এলিনা জানতো হৃদকে দুর্বল করার জন্যই মায়ের 1 নম্বর হাতিয়ার, তাই সেটাই কাজে লাগিয়েছে এলিনা। মাকে পরপর দুবার পেটের মধ্যে ছুরি চালানোর পর মায়া অচল অবস্থায় টলমলে চোখে মাটিতে লুটিয়ে পড়ে। আর মায়ের রক্তে মাটি ভেসে যাচ্ছে মুহূর্তেই। মায়ের এমন অবস্থার মধ্যে সাব্বির পরপর লাঠি দিয়ে হৃদকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে, কিন্তু এতে করেও হৃদ 2 শব্দ পর্যন্ত করছে না। শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে পাথরের মতো করে। মায়া মাটিতে শুয়ে থেকে হৃদের দিকে নিভু নিভু চোখে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা স্বরে থেমে থেমে হাতটা বাড়িয়ে দিয়ে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি ওদের বলুন না আমায় ছেড়ে দিতে। ওরা হয়তো জানে না আর 2 দিন পর আমাদের বিয়ে সুইজারল্যান্ডে। জানলে হয়তো আমাদের ছেড়ে দিবে, তাই না? আপনি জানেন আমার না আপনার নামের মেহেদি পরার খুব ইচ্ছে। আগেরবার বিয়েতে আপনার জন্য পড়তে পারিনি আমি আর এখন মরে গেলে আমার সাথে সাথে আমার স্বপ্নগুলো অপূর্ণ রয়ে যাবে। তাই আপনি ওদের বলুন না আমাদের দুজনকে ছেড়ে দিতে। আর আপনি রহিমা খালাটাকে বলুন না আমার পেটে আর ছুরি না ঢুকাতে। আমার খুব কষ্ট হচ্ছে, এই আঘাতে আমি ঠিক করে নিঃশ্বাসও নিতে পারছি না। আপনি দেখুন না আমার সাথে কি হচ্ছে, আপনার সব ভালোবাসা আমার পেট থেকে বের করে দিচ্ছে তো। মায়ের এমন সব কথাই হৃদ স্তব্ধ মাটিতে হাঁটু করে বসে শুনতে থাকে। মায়ের কথাগুলো হৃদের কান অবধি পৌঁছাতে পারলেও হৃদের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে পারছে না। হৃদ পাথর মূর্তির মতো শক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। আর হৃদের কপাল ছুঁয়ে ছুঁয়ে টপ টপ করে রক্তের ফোঁটা পড়তে থাকে। আর হৃদের হাত পা অচল হতে থাকে ধীরে ধীরে বিষ শরীরে থাকার কারণে। একটা সময় হৃদ সাপের আঘাতে আর নিজের শরীরের বিষ ছড়িয়ে পড়ার কারণে মাটিতে লুটিয়ে পড়ে। মায়ের দিকে তাকিয়ে একটা হাত বাড়িয়ে দিয়ে ধরার চেষ্টা করতে হৃদের এমন তো অবস্থায় মা আবারও বলে ওঠে হৃদের হাতটা বাড়িয়ে দিয়ে, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আপনার সাথে আমি সারা জীবন থাকতে চাই, আপনাকে ভালোবাসতেই চাই, আমি মরতে চাই না ওদের। মায়ের বাকি কথাগুলো শেষ করার আগেই এরিনা পাশ থেকে মোটা ভারী লোহার পদার্থের রড নিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে, আর এটা দেখে হৃদ মাটিতে পড়ে থাকা অবস্থায় 1 হাত বাড়িয়ে থাপ্পড় দিতে কান্না করতে করতে চিৎকার করে বলতে থাকে, নো 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 প্লিজ। টাচ করে বাড়ি মারে এলিনা মায়ের মাথায় প্রাণপণ শক্তি প্রয়োগ করে। এতে করে মায়ের হৃদের দিকে বাড়িয়ে দেওয়া হাতটা টাচ করে নিচে পড়ে যায়। আর মায়ের হাত থেকে থাকা চুড়িগুলো ভেঙে চারপাশে ছড়িয়ে ছিটকে পড়ে। আর মায়ের মাথায় আঘাত করার সাথে সাথে জায়গাটায় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে হৃদের দিকে তাকিয়ে থেকে এলিনা মায়ের মাথায় ভারী মারার সাথে সাথে মায়ের মাথাটা জায়গায় থেতলে যায়। আর মায়ের মস্তিষ্কটা ফাটা মাথা দিয়ে চুয়ে চুয়ে পড়ছে। এলিনা আবারও মায়াকে আঘাত করতে নিবে তার আগে হৃদ পাশে থাকা ছুরিটা নিয়ে এলিনার গলা বরাবর ছুঁড়ে মারে। এলিনার মাথাটা দেহ থেকে আলাদা করে দেয়। আর এলিনা দেহটা মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ে। এটা থেকে পাশ থেকে সাব্বির ক্ষিপ্ত হয়ে হৃদকে মারার জন্য আসতেই হৃদ সাথে সাথে উঁচু করে সাব্বিরের মাথাও দেহ থেকে আলাদা করে দেয়। হৃদ একে একে সবাইকে মেরে ফেলতে দেখে অবশিষ্ট বেঁচে থাকা গুন্ডাটির দৌড়ে পালিয়ে যেতে দেখে হৃদ পেছন থেকে ছুরিটা ছুঁড়ে মারে গুন্ডাটির পিঠ বরাবর। এতে করে গুন্ডাটিও সবার মতো করে মরে যায়। হৃদ সবাইকে দক্ষ হাতে মেরে ফেলে পেছন ফিরে মায়ের মাটিতে পড়ে থাকা মৃত দেহটির দিকে তাকায়। হৃদের সারা শরীরে রক্তের ছড়াছড়ি হয়ে আছে। হৃদের সারা শরীর রক্তে মাখামাখি। আর হৃদের কাঁপন্ত শরীরের সাথে আধো আধো
চোখে মায়ের দিকে তাকিয়ে থেকে দুলতে দুলতে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। হৃদ মায়ের সামনে হাঁটু গেড়ে বসতেই আসিফ, আশিক, আয়ন, খান বাড়ির উপস্থিত থাকা প্রত্যেকটা সদস্য নিয়ে হাজির হয় হৃদ খানের যেখানে আছে সেখানে। আয়ন চারিপাশে লাশের ছড়াছড়ি দেখে হৃদকে খুঁজতে থাকে। পরে হৃদকে পেছন থেকে একটা লাশের সামনে হাঁটু করে বসে থাকতে দেখে দ্রুততার সাথে এগিয়ে আসে হৃদের সামনে। পরে মায়ের দিকে না তাকিয়ে উত্তেজিত সাথে হৃদকে বারবার দেখতে বলে ওঠে, কি হয়েছে হৃদ? তোর এত এত রক্ত কেন তোর শরীরে? এখানে তো এত লাশ কেন? আর তুই এখানে কি করে এলি? আর মায়া কোথায়? ওকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কথা বলছিস না কেন হৃদ? আর উত্তেজিত সাথে বারবার হৃদকে ডাকলেও হৃদ কোনো রকম কথা বলছে না, নড়াচড়াও করছে না, পাথর মূর্তির মতো হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। আয়ন হৃদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে চোখের সামনে মায়ের থেতলে যাওয়া লাশটি দেখে ঠাস করে মাটিতে বসে বাকরুদ্ধ হয়ে যায়। আর মাটিতে বসার সাথে সাথে হৃদ টলে পড়ে মায়ের পিঠের উপর। হৃদের মাথাটা মায়ের পিঠের উপর আর শরীরটা বাহিরের মাটিতে। হৃদের মায়ের জন্য অতিরিক্ত মাত্রায় চাপ ও হৃদের শরীরে সাপের দেওয়া বিষটা ছড়িয়ে পড়ায় আর নিতে পারেনি কোনো কিছু, জায়গায় টল হয়ে পড়ে মায়ের উপরেই হয়তো মায়ের সাথে সাথে হৃদ সবাইকে ছেড়ে এই দুনিয়া ত্যাগ করেছে। আবার হয়তো না। আনকে বসে থাকতে দেখে পরিবারের সবাই এগিয়ে আসে আর ঋতু মায়ের দিকে। পরে মায়া আর হৃদের সামনে এমতা অবস্থায় দেখে হেনা খান হৃদের সামনে হাঁটু করে বসে চিৎকার করে সাথে 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 আয়নের কোলে ডুলে পড়ে, নিজের নিঃশ্বাস আটকে জায়গায় মৃত্যুবরণ করে আয়নের কোলে। আর আরাফ খান, হৃদ, মায়া ও হেনা খানের অবস্থায় পাথর হয়ে যায়। আর মায়ের বাবা মার মেয়ের অবস্থা দেখে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে। খান পরিবারের মুহূর্তে আনন্দ মহল থেকে চিরন্তন কান্নার মহলে পরিণত হয়ে যায়। সমাপ্ত।